রওনক উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা সরিয়ে নেয়। উর্বি মৃদু স্বরে আবারও বলে সরি। রওনক উঠে মেডিসিন বক্স থেকে একটা পেন কিলার আর এক গ্লাস পানি এনে উর্বিকে দেয়। উর্বি চুপচাপ ঔষধটা খেয়ে নেয়, তারপর খালি গ্লাসটা রওনকের হাতে দেয়। রওনক গ্লাসটা যথাস্থানে রাখে, ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বির মুখে লালচে আভা। রওনক অবাক হয়ে বলে, এভাবে ব্লাশ করছো কেন? উর্বি মাথা নিচু করে ফেলে, তারপর গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আপনি তখন ওভাবে কোলে তুলে নিলেন কেন? ওরা কি ভাবল? রওনক খানিকটা অবাক হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি এক পলক রওনকের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। রওনক এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে, ওরা কি ভাবল মানে? তুমি ইনজুর্ড? আর কিভাবে আনতাম? উর্বি প্রচণ্ড অস্বস্তিতে পড়ে যায়। কেন যে সে এই টপিকটা ওঠালো? লোকটাকে অস্বস্তিতে ফেলে দিল। লোকটা তো স্বাভাবিক দায়িত্ব পালন করেছে। উর্বির জায়গায় রুমা বা শর্মি সাইমি হলেও এমনভাবেই আনত। এটা তো অস্বস্তিকর কিছু না। সে খামোখাই জিনিসটাকে বাঁকা করে দেখছে। হতে পারে রওনক করিম খানের 3 ছানা কিছুই মনে করেনি। রওনক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফজরের আজান দিয়েছে। আজ রওনক মসজিদে যায়নি, ঘরেই সালাত আদায় করে নেয়। উর্বি এক দৃষ্টে তাকিয়ে আছে মানুষটার দিকে। তার গাল দুটো তখনও লালচে হয়েছিল। রওনকের ভাষায় ব্লাশ করছিল। দায়িত্ব বলে একটা পুরুষের টুকটাক কেয়ারগুলো পেলে একজন নারীর মনে সহস্র প্রজাপতি উড়তে শুরু করে দেয়। সেই প্রজাপতি ওড়ার দৃশ্য যদি সেই পুরুষটি দেখতে পেত, তবে ভীষণ লজ্জার পড়ে যেত সেই নারী। ভাগ্যিস এমনটা হবার কোনো সুযোগ নেই, বেঁচে গিয়েছে উর্বি এই বয়সে এমন লজ্জার হাত থেকে। কিছুক্ষণ প্রজাপতিগুলো উড়াউড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। উর্বি রওনকের থেকে চোখ সরিয়ে নেয়। মুনাজাত ধরে এতক্ষণ সময় নিয়ে কি চাইছে লোকটা সৃষ্টিকর্তার কাছে? নিশ্চয়ই বাচ্চাদের জন্য, মায়ের জন্য, সীমালার জন্য, আর উর্বির জন্য। উর্বি কি তার মোনাজাতে স্থান পেয়েছে? দায়িত্ব বলে আগলে নিয়েছে, মুনাজাত অবধি পৌঁছাতে পেরেছে কি? উর্বি কিছু ভাবতে চায় না। সম্পর্কের সমীকরণ মেলাতে সে দক্ষ নয়। সে শুধু জানে এই লোকটা তার স্বামী, আর অদৃশ্য কিছু তাকে বাধ্য করেছে লোকটার ওপর মানসিকভাবে নির্ভরশীল হতে। চোখ ঘুরিয়ে আবারও রওনককে দেখে উর্বি। লোকটাকে প্রথম দেখে খুবই সাধারণ চেহারার একজন ছাপোষা পুরুষ মনে হয়েছে, কিন্তু ধীরে ধীরে লোকটাকে উর্বির চোখে সুদর্শন ঠেকছে। সবথেকে সুন্দর কপালের ঠিক মাঝখানে কালচে দাগটা। সিজদা দিতে দিতে দাগটা পড়েছে, কিন্তু রওনকের ঘন কালো চুলের রহস্য উর্বির জানা হলো না আজও। জিজ্ঞেস করে দেখবে সে হেয়ার কালার করে কিনা। না, এটা তো অভদ্রতা। রওনক সালাত আদায় করে উঠে জায়নামাজ তুলে রাখে। উর্বি চোখ সরিয়ে নেয়। রওনক এসে তার পাশে বসে। উর্বির দিকে তাকিয়ে বলে, হাঁটা চলা করার প্রয়োজন নেই, আর হাঁটতেও পারবে না। ক্র্যাশ নামিয়ে দিচ্ছি, প্রয়োজনে সেটা ব্যবহার করবে। উর্বি বাধ্য মেয়েদের মতো মাথা ঝাঁকায়। রওনকের মুখে তার যত্ন নিয়ে কথা শুনে মনে আবারও প্রজাপতি উঠতে শুরু করে দেয়। উর্বির খানিকটা অস্বস্তি বোধ হয় নিজেকে দেখে। এই বয়সে টিনেজ মেয়েদের মতো বুক ধুকপুক করা, এটা একটু বেশি বেশি লাগছে উর্বির কাছে। রওনক বলে, ঘুম পেলে ঘুমাও। উর্বি বসে থাকে। রওনক একবার তার পায়ের দিকে তাকিয়ে বলে, শুতে চাও? আমি হেল্প করব? উর্বি কথা না বলে মাথা ঝাঁকায়। প্রজাপতি উড়ছে তো উড়ছেই। রওনক তাকে ধরে। রওনকের হাতের সাবধানী স্পর্শে উর্বি রওনকের দিকে তাকায়। রওনক তাকে দেখছে না, এটা উর্বির কাছে স্বাভাবিক ব্যাপার। রওনক তাকে দেখলে সে তাকাতো কিভাবে? বিছানায় শুয়ে দিতে গেলে উর্বি অস্ফুট স্বরে বলে ওঠে, ঘুমোতে ইচ্ছে করছে না, আমি বসে থাকবো। ও ওকে।
কথাটি বলে রওনক উর্বিকে বিছানায় হেলান দিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে দেয়। মৃদুস্বরে বলে, আই থিঙ্ক তোমাকে 12 মাস আমার হসপিটালে রাখাটাই বেটার হবে মৃদুলা উর্বি। ওখানে নার্স রয়েছে, এখানে নার্সদের কাজটা আমাকে করতে হয় অলওয়েজ। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে, মাথা নিচু করে। মনের প্রজাপতিগুলো উঠছে, আরও উঁচুতে উঠছে। রওনক উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে থাকে। উর্বি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? কফি। যেটা আমার না হলে চলে না। কথাটা বলতে বলতে রওনক নিজের হাত উল্টে পাল্টে দেখে, নখের দাগগুলো কালচে হয়ে উঠেছে। সে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলতে থাকে, বাই দ্য ওয়ে, তুমি তো বোধহয় ঘুমাবে না। তোমাকে একটা কাজ দিয়ে যাই। কি কাজ? উর্বি উৎসাহী হয়ে প্রশ্ন করে। রওনক ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা বক্সের মধ্যে থেকে একটা নেইল কাটার বের করে উর্বির দিকে এগিয়ে দেয়। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রওনক নিচু স্বরে বলে, হাতের নখগুলো কেটে ফেলো। উর্বি অবাক হয়ে রওনকের দিকে তাকিয়ে আছে। রওনক খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়, দরজা চাপিয়ে। উড়তে থাকা প্রজাপতিগুলো ডানা ভেঙে ধপধপ করে নিচে পড়ে যায়। উর্বি বিড়বিড় করে বলে ওঠে, কি আজব লোক রে বাবা। বাড়িতে প্রবেশ করে রওশন আর চক্ষু চরক গাছ এসে বলে ওঠে, কি হাল? রওনক সিঁড়ির কাছে দাঁড়িয়ে লোকজনকে দিক নির্দেশনা দিচ্ছিল। আসবাবপত্র যা ভাঙচুর হয়েছে সব সরিয়ে নিয়ে গোছগাছ করা হচ্ছে। মায়ের দিকে রওনক এক পলক তাকায়, কিন্তু কোনো জবাব দেয় না। রওশনারা আবার বলে, আরে এসব কি হয়েছিল রওনক? চোর এসেছিল মা। রওনক ঠান্ডা গলায় জবাব দেয়। রওশনারা হতভম্ব হয়ে যায়। চোর এসেছিল? হ্যাঁ, গতকাল রাতে। এসব কে করেছে? চোর ভাঙচুর করেছে? না, চোর এসেছিল চুরি করতে। ভাঙচুর করেছে তোমার পুত্রবধূ আর তোমার নাতি নাতনি। কেন? হতভম্ব ভাব কাটছে না রওশনারার। রওনক বলে, কেন আবার চোর ধরতে গিয়ে? রওশনারা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রওনক বলে, কোথায় যাচ্ছ মা? আমার ঘরে। এত উতলা হবার কিছু নেই, চোর কিছু নেয়নি, তোমার স্বর্ণালঙ্কার। মায়ের সাথে হালকা মজাটা করে রওনক অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। কিন্তু এখন ভাবার বিষয় মা কি রিয়াক্ট করবে। রওশনারা চেঁচায় না। রওনকের দিকে কটমট দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই তো ইদানিং ভালোই মশকরা করছিস আমার সাথে। রওনক চুপ। রওশনারা বলে, বৌমা কোথায়? ঘরে। ঘরে কি করছে? গিয়েই দেখো। উর্বিকে দেখে রওশনারা দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে ওঠে। রওনক মায়ের চিৎকার শুনে দোতলায় চলে যায়। উর্বি শাশুড়িকে আশ্বস্ত করে বলে, মা শান্ত হন, আপনার এভাবে চেঁচানো বারণ। রওশনারা উর্বির দিকে এগিয়ে যায়। একবার কপালের ব্যান্ডেজ, একবার পায়ের ব্যান্ডেজের দিকে তাকায়। রওনক ঘরে ঢোকে। রওনক করিমের 3 ছানাও ঘরে ঢোকে দাদির চিৎকার শুনে। মাকে থামাতে রওনক বলে, কাজ ঢুকেছে পায়ে, 3-4 দিনে সেরে যাবে। রওশনারা বিছানায় বসে পড়ে। হতভম্ব হয়ে বলে, আরে এই মেয়ের এত ফাড়া কেন? সব সময় সব কিছু এর সাথে ঘটে কেন? কি করছিল মেয়ে? চোরের সাথে কাবাডি খেলছিল? উর্বি মাথা নাড়ায়, সর্বি ফিক করে হেসে ফেলে। রওশনারা বলতে থাকে, রওনক তোর জাহানারা খালাকে ফোন দে। কেন মা? ওদের বাড়ির ওখানে একজন হুজুর আছে, উনি পানি পড়ে দেয়। বৌমার জন্য আনবো আমি, ওনার দেয়া পানি পড়া খেলে ফাড়া কেটে যাবে। রওনক বিরক্ত ভঙ্গিতে বলে, ডিসগাস্টিং মা। শর্মি, শাইমি, নাবিল 3জনে ফিক করে হেসে দেয়। রওশনারা নাতি নাতনির দিকে চোখ গরম করে তাকিয়েই সবাই চুপ হয়ে যায়। রওশনারা বলতে থাকে, তোর ফোন দিতে হবে না, আমি নিজেই ফোন দিব। কথাটি বলে রওশনারা চলে যায়। রওনক উর্বির দিকে তাকিয়ে বলে, এসব ঝাড়ফুঁক একেবারেই অ্যালাউ করবে না, মা জোর করলো না, বুঝছ? উর্বি হাসি চাপিয়ে রেখে মাথা নাড়ায়। সে বুঝেছে রওনক এবার তার 3 ছানার দিকে তাকায়। তারপর এক পলক উর্বির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এমন সিচুয়েশনে সবসময় মাথা ঠান্ডা রেখে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে? হটকারী হয়ে দৌড়াদৌড়ি লম্পঝম্প করবে না।
উর্বি অবাক হয়ে রাওনাফের দিকে মুখ তুলে তাকায়। হুট করে বলে ওঠে, মাথা ঠান্ডা রেখে আপনাকে ফোন দেব কিভাবে? আমরা কি চোরকে বলবো, চোর ভাই আমরা একটু এবারের কর্তা রাওনাফ করিম খানকে ফোন দেব, আপনি 5 মিনিট দাঁড়ান আর সে বলবে যে আচ্ছা আপা আপনি ফোন দেন, আমি এখানে খাড়ায় আছি, একটু নড়ব না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে ওঠে উর্বি। পুনরায় রাওনাফ করিমের ছানারা হেসে ওঠে। শর্মি আর শাইমির সাথে পাল্লা দিয়ে হাসছে নাবিল। রাওনাফ থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা আমি একটু আসছি। রাওনাফ ঘর থেকে বেরিয়ে যায়। তার 3 ছানারা হাসি থামিয়ে দেয়। উর্বি নাবিলের দিকে তাকায়। উর্বির চোখে চোখ পড়তে নাবিল পুনরায় চোখ মুখ কঠিন করে ফেলার বৃথা চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। অতঃপর সে মুখ লুকাতে চলে যায়। খানিক বাদেই চলে যায় শর্মি আর শাইমি। উর্বি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে। সে আনমনে হাসতে থাকে। একটা অন্যরকম আনন্দময় সুখানুভূতিতে আলোড়িত হয় পুরো চিত্তমহল। মানুষগুলো অদ্ভুত, পুরো অদ্ভুত, কিন্তু মানুষগুলো কি ভয়ঙ্কর চমৎকার। উর্বির সকাল থেকে রাত কাটে এই মানুষগুলোর সান্নিধ্যে। যে মানুষগুলোর উর্বির জীবনে আসার কথা ছিল না, উর্বি ভাবতে থাকে কি বিচিত্র জীবনের গোলক ধাঁধা। কিছু মানুষ জীবনের ভুল হয়ে আসে, আর কিছু মানুষ ভুল করে এসে ফুল হয়ে থেকে যায়। এরা কি ফুল হতে পেরেছে উর্বির জীবনে? বিছানায় খালি গায়ে উপর হয়ে শুয়েছিল উচ্ছ্বাস। পিঠে একটা বিরাট ক্ষতের দাগ দৃশ্যমান। ভার্সিটির লাইফে শুরুতে একদিন মারামারি করতে গিয়ে পেছন থেকে ছুরি দিয়ে কোপ বসিয়ে দিয়েছিল আততায়ী। তখন থেকে দাগটা নিয়ে ঘুরছে সে। সময়ের সাথে সাথে দাগ সাধারণত বিলীন হয়ে যায়, কিন্তু উচ্ছ্বাসের হয়েছে উল্টো। দাগটা দেখলে মনে হয় কোনো শিল্পী আর্ট করেছে। একটা নকশার মতো দেখতে হাতের অ্যালবামটা উল্টে পাল্টে দেখছে উচ্ছ্বাস। পুরো অ্যালবাম জুড়ে উর্বি আর উচ্ছ্বাসের ছবি। ছবিতে 23 বছরের উর্বি আর বর্তমানের উর্বির মধ্যে কোনো পার্থক্য উচ্ছ্বাস দেখে না। আগেও যেমন বাচ্চা বাচ্চা লাগতো, এখনও লাগে, কিন্তু রিঙ্কলসগুলো পড়তে শুরু করেছে শুধু, আর একটু মোটা হয়েছে। তবে সেটুকুতে সৌন্দর্যে ভাটা পড়েনি মোটেও, বরং বেড়েছে। আরেকটু পরিবর্তন হয়েছে, চুল কেটেছে। কত লম্বা লম্বা চুল কেটে ফেলেছে। উচ্ছ্বাসের পছন্দের ছিল উর্বির চুলগুলো, কেটে ফেলেছে বেয়াদবটা। কল হিস্ট্রিতে উচ্ছ্বাসের সাথে উর্বির 13 মিনিট 33 সেকেন্ডের রেকর্ড পড়ে আছে। সেদিন নেশা করে ফোন দিয়েছিল উর্বিকে। কিছু কিছু মনে আসছে, পুরোটা নয়। নিশ্চয়ই খুব গালাগালি করেছিল উর্বিকে। ভাই। সজীব দরজার বাইরে এসে দাঁড়ায়। উচ্ছ্বাস উঠে বসে। কালো রঙের শার্টটা গায়ে চাপিয়ে নেয়। সজীব হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, কাকা অভিনন্দন বলে দে। কথাটি বলে উচ্ছ্বাস সিগারেট ধরায়। সজীব তবুও দাঁড়িয়ে থাকে ফোন হাতে নিয়ে। উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা নিয়ে কানে ধরে। ওপাশ থেকে সাখাওয়াত চৌধুরী কিছু বলার আগে উচ্ছ্বাস বলে ওঠে, অভিনন্দন মিনিস্টার সাহেব, জয়ের জন্য আপনাকে অভিনন্দন। এই মার্ডারার উচ্ছ্বাসকে কেন মনে পড়লো? কাউকে খুন করতে চান? দেখুন আমি দরাদরি করতে পছন্দ করি না, আগেই বলে দিলাম। একটা খুন 3 লাখ, 2টা খুন 5 লাখ। কথাগুলো বলে উচ্ছ্বাস হেসে ওঠে। সাখাওয়াত চৌধুরী চুপ করে থাকে। হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলে উচ্ছ্বাস বলে ওঠে, কেন ফোন দিয়েছ? বাড়ি চলে এসো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। সাখাওয়াত কথাটি বলে ফোন কেটে দেয়। উচ্ছ্বাস বসে বসে সিগারেট পোড়াতে থাকে। সজীব উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলে, উচ্ছ্বাস বলে, কিছু বলবি ভাই? এখন বাদ দেন না, অনুরোধ করছি। সেদিন ধরা পড়লে কি হতো ভাবতে পারেন? উচ্ছ্বাস চুপ হয়ে থাকে। সজীব এক প্রকার চেঁচিয়ে বলে, ভাই কি পেয়েছেন ওই মেয়ের মধ্যে? এখন তো বুড়িও হয়ে গিয়েছে প্রায়, হাত বাড়ালেই কত সুন্দর সুন্দর মেয়ে পেতে পারেন আপনি। আপনি ফ্রান্স চলে যান ভাই, জ্ঞান দেওয়া হয়ে গেলে এখান থেকে যা। সজীব বলতে থাকে, আপনাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব ভাই, তার সাথে দেখা করেন, সময় কাটান, উর্বির কথা মাথাতেই আসবে না। উচ্ছ্বাস হাসে বলে, হোটেলে যেতে বলছি, চেষ্টা করেছিলাম হয়নি। ওইসব নেষ্টি মেয়ে দেখলেই মাথায় রক্ত উঠে যায় আমার। ছোঁয়া তো দূরের কথা, ওরা কেউ আমার উর্বির মতো নয়। সজীব চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে,
বাবা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, কয়দিন বেরিয়ে আসি, কি বলিস? উর্বিকে বিয়ে করে আমি এমনিতেও ওই বাড়িতে যাব না, আলাদা বাড়িতে উঠবো। তার আগে কিছুদিন ঘুরে আসি। সজীব দাঁড়িয়ে থাকে। উচ্ছ্বাস হাত বাড়িয়ে ফোনটা নেয়, ডায়াল করে উর্বির নাম্বার। 2 দিন ধরে লাগাতার সুইচ অফ বলছে নাম্বারটা। খুব সম্ভবত আবারও নাম্বার পাল্টেছে বোকা মেয়েটা। পায়ের ব্যথাটা পুরোপুরি না সারলেও হাঁটাচলা করতে বেগ পেতে হয় না এখন। ধীরে ধীরে প্রয়োজনীয় কাজগুলো করতে পারে উর্বি। প্রয়োজনীয় কাজ বলতে রানাফের এটা সেটা এগিয়ে দেয়া, জামাকাপড় গুছিয়ে রাখা। সব কিছু এলোমেলো না থাকলে উর্বি এলোমেলো করে আবারও গুছিয়ে রাখে। উর্বির ভালো লাগে, তবে কাজটি করে উর্বি খুবই সাবধানে। রানাফের চোখে পড়লে নির্ঘাত উর্বিকে আবারও আখতারুজ্জামানের কাছে পাঠাবে চিকিৎসার জন্য। কিন্তু লোকটা কি করে বুঝবে এসব করতে উর্বির নিজেকে কতটা পরিপূর্ণ লাগে? পুরুষের তো এসব অনুভূতি বোঝার কথা নয়। তার ওপর রোমান্টিসিজম আর রাওনাপ বিপরীতমুখী। যার কাছে রোমান্টিকতা মানে চেপে ধরে বউকে কমলার জুস খাওয়ানো, বউকে নখ কাটতে বলা, বউকে উঠতে বসতে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দেয়া। উর্বি মাঝে মাঝে ভাবে সীমালা একে সহ্য করতো কিভাবে। বাইরে রওশনারার চেঁচামেচি শোনা যাচ্ছে ও রওশনারা চেঁচাচ্ছে সামিউলের ওপর। ঘটনার সূত্রপাত হয়েছে সকালে। সামিউলেরা সিলেট থেকে ফিরেছে। রওশনারা উর্বি, মোহনা আর অন্তরার জন্য হুজুরের থেকে ঝাড়ফুঁক দেয়া পানি এনেছে। এটা খেলে কোনো বালা মুসিবত আসবে না নাকি? রওশনারাকে খুশি রাখতে উর্বি বুদ্ধিমতী মেয়েদের মতো পানির বোতলটা নিয়ে নিয়েছে। খাবে না এসব, তবুও শাশুড়িকে শান্ত করতে করেছে। মোহনার জন্য পার্সেল করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু উল্টো ঘটেছে অন্তরার ক্ষেত্রে। সামিউল তার বউকে এসব খেতে দেবে না, তাই মায়ের সাথে তর্কাতর্কি করছে। এই মা ছেলেতে দ্বন্দ্ব লেগেই থাকে। বাকিরা সবাই দর্শক হয়ে দেখে। বাইরে রানাফের গাড়ির হর্ন বেজে ওঠে। আজ ডাক্তার একটু তাড়াতাড়ি ফিরে এসেছেন। উর্বি খুশি হয়ে গিয়েও হয় না। তার খুশি হয়ে লাভ কি? ডাক্তার সাহেব থোড়াই তার সাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবে। সে শুধু কপাল কুঁচকে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করে। তারপর বললে, ঘুম কম হচ্ছে, এসে তোমার প্রেশার চেক করি। তুমি পানি কম খাও মনে হচ্ছে। এক কাজ করবে, তুমি আর শর্মি রোজ পানি খাওয়ার একটা সময়সূচি করে ফেলবে। ওভাবে হাঁটছো কেন? এসব কি বাজে খাবার খাচ্ছ? আমাকে বলনি কেন এই ঔষধটা খাও, ওই ঔষধটা খেও না? অসহ্য অসহ্য অসহ্য। নিরামিষ হবার লিমিট ক্রস করে ফেলেছে এই ভদ্রলোক। ঘাড় ঘুরিয়ে উর্বি সীমালার ছবি দেখে, বিড়বিড় করে বলে, সব রোমান্টিকতা আপনাকে দিয়ে দিয়েছে, আমার জন্য আছে শুধু। মৃদুলা উর্বি, বেশি করে পানি খাও। এভাবে শুয়েছ কেন? এত ব্যাক পেন হয়? রোজ 1 গ্লাস আনারের জুস খাও, খালি পেটে লেবু পানি খাও, সর্দি হয়েছে। কথাগুলো বিড়বিড় করতে করতে উর্বি হেসে ফেলে। নিজেকে নিজে বলে, খুব বাড়াবাড়ি করছো তুমি উর্বি, কিশোরী মেয়েদের মতো ছটফটানি। তোমার বয়সের সাথে যাচ্ছে না এসব। তোমাকে এবার সাইকিয়াট্রিস্ট নয়, ডিরেক্ট পাবনা মেন্টাল হসপিটালে শিফট করতে হবে। ক্লান্ত ভঙ্গিতে রাওনাপ ঘরে ঢোকে। উর্বি ঘুরে মানুষটাকে দেখে। রাওনাপ উর্বির দিকে এক পলক তাকিয়ে শুকনো হাসি হাসে, ব্যাস। সে নির্মল হাসি দেখে উর্বির সব বিরক্তি কেটে যায় আনরোমান্টিক রাওনাফের প্রতি। মুগ্ধতায় ভরে যায় তার দু চোখ। আবার উড়তে শুরু করে সহস্র প্রজাপতি। রাওনাফ হাত থেকে অ্যাপ্রন আর স্টেথোস্কোপ উর্বির হাতে দিতে দিতে বলে, দেখে মনে হচ্ছে পানি খাচ্ছ না? ডিহাইড্রেট লাগছে, খুব গরম পড়ছে, বেশি বেশি পানি খাবে। উর্বি পুনরায় বিরক্ত হয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। উড়তে থাকা সহস্র প্রজাপতি আবারও ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায়। বিরস মুখে আলমারির কাছে যায় সে। রাওনাপ ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বের হয়ে হতভম্ব হয়ে রাওনাপ তাকিয়ে থাকে উর্বির দিকে। উর্বির এক হাতে জগ আর এক হাতে গ্লাস। সে শুধু জগ দিয়ে গ্লাসে পানি ঢালছে আর খাচ্ছে। রাওনাপ এগিয়ে এসে হাত থেকে তোয়ালে রেখে বলে, কি করছো? এত পানি খাচ্ছ কেন? আপনি তো বললেন খেতে। তাই বলে এভাবে একেবারে? কিছুক্ষণ পরপর খাবো। কিছুক্ষণ পরপর পারবো না।
এই যে পুরো 1 সপ্তাহের পানি আজ খেয়ে নিলাম, আগামী 1 সপ্তাহ আপনি ভুলে জিজ্ঞেস করবেন না আমি পানি খেয়েছি কিনা, তাহলে খুব খারাপ হয়ে যাবে শর্মির পাপা। কথাগুলো হুমকির মতো বলে ওঠে উর্বি। রাউনাফ চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে থাকে, তারপর নরম গলায় বলে, আর ইউ ওকে? নো আই এম নট, প্লিজ স্টপ ট্রিটিং মি লাইক এ কিড। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে উর্বি। রাউনাফ হতভম্ব হয়ে দেখতে থাকে উর্বিকে। চাপা স্বভাবের মৃদুলা উর্বির এই রূপের সাথে রাউনাফের এইমাত্র পরিচয় হলো। তোমাকে বড্ড খাটাই আমি, সামিলের দিকে তাকে অন্তরা বলে ওঠে। সামিল মাথা নিচু করে বুকে ফুট মাসাজ দিচ্ছিল। মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে হাসে দুষ্টুমি সুরে বলে, তা বই কি। অন্তরা চুপ করে থাকে। সামিল বলতে থাকে, তোমারই অবস্থা হবে জানলে আমি কখনো বাচ্চা চাইতাম না তোমার কাছে। কেন এভাবে বলছো? ওর জন্য হলেও তো মা আমাকে কাছে টেনেছে। এসব শারীরিক যন্ত্রণা সে আনন্দের কাছে কিছুই না। সামিউল হাসে। অন্তরা মন খারাপের মতো করে বলে, আই উইশ এই আনন্দ যেন আমার লাইফ থেকে ফুরিয়ে না যায়। রাউনাপ ল্যাপটপ নিয়ে বসে আছে। লন্ডনের দ্য অ্যাওয়ার্ডস হসপিটালের একজন প্রফেসরের সাথে তাদের মান্থলি কনফারেন্স মিটিং চলছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। রাউনাপ ল্যাপটপের সামনে বসে থাকলেও তার দৃষ্টি উর্বির দিকে। কিছুক্ষণ পরপর উঠে ওয়াশরুমে যাচ্ছে। খামখেয়ালিপনা করে 3 জগ পানি খাওয়ার পরিণাম। এমন লেজে গবরে অবস্থা দেখে রাউনাপ আনমনে হেসে ফেলে। বয়স বেড়েছে কিন্তু আচরণ এখনো কিছুটা শিশু সুলভ। কি ভেবেছিল চাপা স্বভাবের মৃদুলা উর্বি নামের 30-এর ভদ্রমহিলার আড়ালে এমন কেউ লুকিয়েছিল? সীমালাও ছিল কিছুটা এরকম, দায়িত্বশীল তবে অগোছালো। হঠাৎ সীমালার কথা মনে পড়তেই রাউনাফের চোখ মুখে ছেয়ে যায় গ্লানি। এভাবে একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দেখা মোটেও সমীচীন নয়। ভুল এটা। রাউনাফ চোখ সরিয়ে নেয়। ওপাশ থেকে ডক্টর স্টিফেন বলে ওঠে, আর ইউ লিসেনিং মি ডক্টর আরকে? স্টিফেনের ডাকে রাউনাফের ঘর কাটে। কনফারেন্স মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। উর্বি আরও একবার ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর বেরিয়ে এলে রাউনাফ মুখ ঘুরিয়ে নিশ্চুপ হাসতে থাকে। উর্বি কপাল কুঁচকে রেখেছে, বিরক্ত লাগছে তার। রাউনাপ মজার ছলে 1 গ্লাস পানি ঢেলে উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, ওয়াশরুমে যেতে যেতে হাঁপিয়ে উঠেছ, তোমার পানি খাওয়া দরকার। উর্বি রাগে রেগে মুখ করে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ হাসছে, স্নিগ্ধ নির্মল হাসি। মানুষটা যাওয়ার প্রায় 9 ঘন্টা হয়ে গেছে। গিয়ে পৌঁছেছে নাকি পৌঁছায়নি উর্বি জানে না। একটাবার ফোন দিয়ে বলতে হয় না বুঝি। উর্বিকে ফোন দিয়ে জানতে হবে তার ফোনে কি উর্বির নাম্বার নেই, নাকি উর্বিকে জানানোটা গুরুত্বপূর্ণ নয়। উর্বি আজ দেখবে তার কখন সময় হয়। আজ উর্বি কোনোভাবেই ওই লোকটাকে ফোন দেবে না। উর্বি ফোনের দিকে তাকিয়ে আছে। পুরো বিকেলটা অলসতায় কেটেছে। হাতে কোনো কাজ নেই, বাড়ি ভর্তি মেহমান। উর্বির ননদেরা বাচ্চা কাচ্চা নিয়ে একদিনের জন্য বেড়াতে এসেছে। রাউনাপ গিয়েছে রাজশাহী। খুব সম্ভবত রাতে ফিরবে, নাও ফিরতে পারে। বাড়ির সবাই উর্বিকে ধরেছিল যাওয়ার জন্য, উর্বি যায়নি। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ায়। একটু অন্তরাকে দেখে আসা দরকার। বেচারি হাঁটাচলা করতে পারে না, পা ফুলে গেছে। রাউনাপ রাজশাহী এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ফোনের দিকে তাকানোর সময় নেই, তবুও সে মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে দেখে কেউ ফোন দিয়েছে কিনা। বিশেষ করে উর্বি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উর্বির থেকে একটি কলও আসেনি আজ। শর্মি 2বার ফোন দিয়েছে, মা 1বার, নাবিল 1বার, উর্বি 1বারও ফোন দেয়নি। ফ্রাইং প্যানে একটা বড় সাইজের রূপচাঁদা মাছ ছেড়ে দিয়ে উর্বি চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবাই মিলে হাতে হাতে রাতের রান্নাটা সেরে ফেলছে। রুমা আর আজমেরি আর চোখে উর্বির দিকে তাকায়। উর্বির চোখে চোখ পড়তেই উর্বি হেসে বলে, এভাবে তাকিয়ে আসছো কেন? আজমেরি বলে, দেখছি। কি দেখছো বলা যাবে না। উর্বি রান্নায় মনোযোগী হয়। রুমা বলে, ব্যাস, রান্না তো সব হয়েই এলো, তুমিও খেতে চলো, এসো ভাবি, একসাথে খাবো। উর্বি ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাতে নামাতে বলে, তোমরা বসো, আমি একটু পরে বসবো। আজমেরি বলে,
এখন আবার কি রাঁধছ? চিংড়ি তো কেউ খাবে না, চিংড়ি কেন রাঁধছ? উর্বি মাথা নিচু করে বলে, উনি খুব সম্ভবত রাতে ফিরবেন, যা রান্না করেছি উনি তো খাবেন না সেসব, তাই চিংড়িটা করে রাখছি। আজমেরি আর রুমা মিটিমিটি হাসে। উর্বি তাকিয়ে বলে, এভাবে হাসছো কেন? তোমার পরিবর্তন দেখে হাসছি ভাবি। কি পরিবর্তন? উর্বি জানতে চায়। আজমেরি বলে, ধীরে ধীরে খানবাড়ির বড় বউ থেকে রাওনাপ করিমের স্ত্রী হয়ে উঠেছ, সেটাই চোখে পড়ছে। কথাটা বলে দুজনে চলে যায়। উর্বি ম্লান হেসে পাতিলে মশলা কষাতে থাকে। নাবিল খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সে আশেপাশে তাকাচ্ছে। টেবিলে খাওয়া দরকার, খাওয়া দেয়া, কিন্তু কেউ নেই। আজ একটা ক্রিকেট ম্যাচ ছিল, তাই সে টেবিলে সবার সাথে খেতে পারেননি। এখন হাত দিয়ে সে খেতে বসে। একটা একটা করে ঢাকনা উঠায়, আর নাবিল অবাক হয়, এত কিছু কেন রান্না হয়েছে। উর্বি মাথায় ঘোমটা তুলতে তুলতে আসে। নাবিল চুপচাপ খেতে বসে। উর্বি নাবিলের প্লেটে খাবার বেড়ে দেয়, তারপর নিজেও একটা প্লেট নিয়ে বসে পড়ে। আপনি এখনো খাননি? নাবিল অবাক হয়ে জানতে চায়। না। কেন? ভাবলাম তুমি একা খাও না, তাই। নাবিল চুপচাপ খেতে থাকে। কিছুক্ষণ পরে খুবই স্বাভাবিক গলায় বলে, যদি আমি এখন ৮-৯ বছরের বালক হতাম, তবে আপনার মহানুভবতা দেখে অবশ্যই সারাদিন ছোট মা বলে আপনার আসল ধরে ঘুরতাম, কিন্তু আমি ছোট বালকটি নই। উর্বি হাসে। কি হলো, হাসছেন কেন? একটা সত্যি কথা বলবো নাবিল, আমার কাছে তোমাকে ৮ বছরের ছেলেটি মনে হয়, যাকে দেখলে স্নেহ করতে ইচ্ছে করে, মাথায় গাঁটটা মেরে কিংবা নাক টিপে দিয়ে। তুমি আমায় অপছন্দ করলেও আমি কিন্তু তোমায় ভীষণ পছন্দ করি। আমি শর্মী, সাইমি আর তোমাকে ভয়ঙ্কর পছন্দ করে ফেলেছি। নাবিল খাওয়া রেখে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি একমনে খাচ্ছে। কিছুক্ষণ পর সে নাবিলের দিকে তাকিয়ে তার দিকে কালা ভুনার প্লেট এগিয়ে দেয়। বলে, এটাও নাও, তোমার জন্য রেঁধেছি। শুনেছি তোমার পছন্দ, তোমার মায়ের মতো না রাঁধতে পারলেও খাওয়ার যোগ্য, আর এতে কিছু মেশায়নি, স্নেহ ছাড়া। নাবিল হাত বাড়িয়ে বাটিটা নেয়। তার অস্বস্তি হচ্ছে, আজ এই মহিলার অযাচিত স্নেহে তার বিরক্তি আসছে না কেন। বাচ্চারা চেঁচিয়ে ওঠে, বড় মামা এসেছে। উর্বি শুনেছে। সে বই রেখে উঠে দাঁড়ায়। নিচে তাকে ডাকা হচ্ছে, ডাকছে আজমেরি। উর্বি ঘর থেকে বেরিয়ে নিচে লিভিং রুমে উকি দেয়। রাওনাপকে ঘিরে ছোট ছোট জটলা। রাজশাহী থেকে রাওনাপ বাড়ির মেয়েদের জন্য শাড়ি নিয়ে এসেছে, প্রত্যেকের জন্য একটি করে। উর্বিকে দেখে রুমা এসে তাকে টেনে নিয়ে যায় নিচে। রাওনাফের সুটকেস থেকে আজমেরি একটা একটা করে শাড়ি বের করছে। শর্মী এবং সাইমের জন্য শাড়ি এনেছে তাদের বাবা। দুজন কিশোরী প্রচণ্ড উচ্ছ্বসিত পাপার থেকে প্রথম শাড়ি উপহার পেয়ে। দুজনে কখনোই শাড়ি পরেনি, তবুও তারা খুবই এক্সাইটেড। চোখে আনন্দ ঝলমল করছে। রুমা অবাক হয়ে বলে, বাপরে, আজ সূর্য কোন দিক থেকে উঠলো ভাইয়া? তুমি কিনেছ মেয়েদের শাড়ি? মানে সত্যি? রাওনাফ হাসে। আরে ওখানে ডক্টর কিশোর আর তার ওয়াইফ গিয়েছিল, ওরা টেনে নিয়ে গেল তাঁতি বাজার, জামদানি শাড়ি তৈরির সব থেকে বিশাল বাজার। আমি তো যেতেই চাইনি, জোর করে নিয়ে গেল। কিশোরের ওয়াইফ শাড়ি কিনবে। শাড়িগুলো সুন্দর, একেবারে অথেন্টিক ম্যাটেরিয়াল। ভাবলাম আমিও কটা নেই, বাড়িতে তো নারীদের অভাব নেই, বাড়িটাই তো নারী শাসিত। কথাটি বলে রাওনাপ তার মায়ের দিকে তাকায়। রওশনারা বলে, সেজন্যই আমার বাড়িটা এত শান্তিময়, তোর হাতে থাকলে সংসারটা এতদিনে উচ্ছিন্নে যেত। আমি মরার আগে সব দায়িত্ব আমি বড় বউকে দিয়ে যাব। রাওনাপ উর্বির দিকে তাকায়। তার চোখে পড়ে উর্বির মুখটা শুকনো লাগছে বেশ। সবাই শাড়ি পছন্দ করছে। শর্মী আর সাইমি খুবই আগ্রহের সাথে যে যার শাড়ি বেছে নিয়েছে। রাওনাপ বলে দিচ্ছে কোন শাড়িটা কার জন্য কেনা হয়েছে। অন্তরার জন্য আনা শাড়িটা অন্তরা হাতে ধরে বসে থাকে। তার এত খুশি লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আজমেরি শাড়ি নিয়ে বলে, এই সবুজ শাড়িটা কার? কচি কলা পাতা রঙের জামদানিটা ভাইয়া। রাওনাপ ইতস্তত করে বলে, এটা উর্বির। রুমা অবাক হয়ে বলে, কেন? এটা পরলে ভাবিকে গাছের মতো লাগবে। কলা গাছের মতো? ভাবি কি গাছ? তুমি ভাবির জন্য অন্য রং দেখতে পারলে না? দাঁড়াও, আমি আমার শাড়িটা ভাবিকে দিচ্ছি। বউ মানুষ, একটু লালচে রঙের শাড়ি পরবে না? রাওনাপ সংকোচের সাথে ধীরে ধীরে বলে, উর্বির গায়ে এই রংটা বেশ মানায়, গাছের মতো লাগে না।
এ পর্যন্ত বলে থেমে যায় রাউনাফ। তারপর বলে ওর পছন্দ না হলে অন্য রং দেখতে পারে, অনেকগুলো আছে তো শাড়ি। উর্বি সবার দিকে তাকায়, সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। তার প্রতিক্রিয়া জানতে সে হাত দিয়ে শাড়িটা নেয়, বলে আমি এটাই নেব, অন্য রং লাগবে না। রওশনারা তার পুত্রবধূর দিকে তাকিয়ে আছে। উর্বির চোখ মুখ দিয়ে চাপা আনন্দ ছড়িয়ে পড়ছে। রওশনারা তা দেখতে পান। উর্বি ঘরে ঢুকে শাড়িটা আলমারিতে তুলে রাখতে রাখতে শাড়িটায় হাত বুলিয়ে দেয়। মুখ তার প্রশস্ত হয়ে আছে হাসিতে, খুশিতে। রাউনাফের পদধ্বনি শুনে উর্বি তাড়াতাড়ি আলমারি বন্ধ করে বই হাতে বসে পড়ে। রাউনাফের উপস্থিতি টের পেয়েও সে বই থেকে মুখ তুলছে না। রাউনাফ কাশি দিয়ে উর্বির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। উর্বি মাথা তুলে রাউনাফের দিকে তাকায়। রাউনাফকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত, পরিশ্রান্ত। উর্বির বড্ড মায়া হয়। রাউনাফ বিছানায় বসে পড়ে। উর্বি বলে, আপনার কি শরীর খারাপ? বুঝতে পারছি না, একটু জ্বর জ্বর লাগছে। সে কি, হঠাৎ জ্বর কেন? হতে পারে ওয়েদার চেঞ্জ, তাই। দাঁড়ান, মেপে দেখছি। উর্বি দৌড়ে গিয়ে রাউনাফের টেবিল থেকে থার্মোমিটার নিয়ে আসে। রাউনাফ তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি জানো থার্মোমিটার প্রথম কে আবিষ্কার করেছিল? উর্বি অবাক হয়ে বলে, তা আমি কিভাবে জানবো? এটা তো আপনার জানার কথা। যদিও বিভিন্ন সময়ে এর সংস্করণ হয়েছে, তবে খুব সম্ভবত 1714 সালের দিকে। অবশ্য একেবারে নিখুঁত সংস্করণ হয়েছে 1966 সালে। তো কি হয়েছে, এসব কেন বলছেন? উর্বি অবাক হয়ে জানতে চায়। রাউনাফ উর্বির চোখের দিকে তাকে বলে, থার্মোমিটার আবিষ্কারের আগে স্ত্রীরা তাদের স্বামীর কপালে হাত দিয়ে ছুঁয়ে যাওয়ার দেখত। স্ত্রীর প্রতি স্বামীর অত্যন্ত সরল একটি আহ্বান। উর্বি লজ্জায় মাথা নিচু করে রাখে। তার প্রজাপতিগুলো কি আশকারা পেল মানুষটার থেকে? রাউনাফ স্বাভাবিকভাবে বলে, বসে এখানে। উর্বি বসে লজ্জিত ভঙ্গিতে বলে, আপনার জ্বর নেই তাই না? ভান করছিলেন কেন? একটা সহানুভূতি পেতে চাচ্ছিলাম। আমি একজন ডাক্তার, সারাদিন অন্যদের সেবা দেই। আমার ইচ্ছা করলো কেউ আমার সেবা করুক। উর্বি বলে, এভাবে মিথ্যা সহানুভূতি পেতে চাইতে নেই। রাখালের কাহিনীটা জানেন না? রাউনাফ উর্বিকে দেখে। উর্বির চোখে মুখে সংকোচ, লজ্জা। রাউনাফ বলে, কি হয়েছিল? চোখ মুখ শুকনো ছিল কেন? উর্বি তাকে বলে, কই না তো, কি হবে? আপনার এমনটা কেন মনে হলো? তখন তোমাকে নোটিশ করলাম। আপনি আমায় নোটিশ করেন? খুবই নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে উর্বি জানতে চায়। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে, মনে তো হচ্ছে করি। উর্বি চুপ হয়ে যায়। রাউনাফ কিছু বলতে যাবে, তখনই দরজায় টোকা পড়ে। আজমেরি ডাকছে। অন্তরা পা পিছলে ওয়াশরুমে পড়ে গিয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। ওয়েটিং রুমে দাঁড়িয়ে রওশনারা কাঁদছে। উর্বি সবার মুখের দিকে তাকায়। সবাই বিষণ্ণ মুখে মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে। এমন পরিস্থিতি আসবে খানবাড়িতে কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল? অন্তরার মিসক্যারেজ হয়ে গিয়েছে, চেষ্টা করেও কিছু করতে পারেনি ডাক্তাররা। উর্বি সবাইকে ঘুরে ঘুরে দেখে রওশনারার দিকে এগিয়ে যায়। কাঁধে একটা হাত রাখতেই রওশনারা মুখ তুলে তার দিকে তাকায়। উর্বি বলে, কাঁদবেন না মা, এই সময়ে অন্তরার আমাদের প্রয়োজন। ও আমাদের থেকে ভরসা নেবে, আপনি কাঁদবেন না। রওশনারা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে। তারপর ধরা গলায় বলে, আমি খারাপ শাশুড়ি হতে পারি বৌমা, তবে মোনাজতে কখনো ওর খারাপ চাইনি। চেয়েছি যেন সুস্থভাবে আমার নাতি নাতনিকে দুনিয়ায় আনতে পারে আর নিজেও যেন সুস্থ থাকে। উর্বি বলে, আপনি যান, ওর কাছে যান। ওর শারীরিক যন্ত্রণার ভাগ তো আমরা কেউ নিতে পারবো না। ওকে একটু কথা বলে ওর মানসিক যন্ত্রণা ভুলিয়ে দিতে চেষ্টা করব। আপনি যান মা, মেয়েটা তো কখনো মায়ের আদরও পায়নি শুনেছি। রওশনারা উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে অন্তরার কেবিনের দিকে এগিয়ে যায়। সামিউলের শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অন্তরা। সামিউল শক্ত করে আগলে ধরে বসে আছে অন্তরাকে। অন্তরা কোনো কথা বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে। সামিউল অন্তরার মাথায় হাত বুলিয়ে
তারপর বলে, প্লিজ এভাবে ভেঙে পড়ো না অন্ত, প্লিজ। আমি কি পাপ করেছিলাম সামিউল? কেন আমার সাথে এমন হলো বলো না। আল্লাহর ইচ্ছে অন্তু, তুমি একদম ভেঙে পড়ো না, আমাকেও ভেঙে দিও না। ডক্টর বলেছে আমরা 6 মাস পরে আবার বেবির জন্য চেষ্টা করতে পারবো। তাতে কি হবে সামিউল? অন্য কাউকে পাবো আমরা। আর যে চলে গিয়েছে তাকে নাইবা চোখে দেখলাম তাকে, তবে সে তো আমার ছিল সামিউল, আমার সন্তান। কাঁদতে থাকে অন্তরা। রওশনারা কেবিনের বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। সে ভেতরে ঢোকে না। সামিউলের মতো করে সে নিশ্চয়ই সান্ত্বনা দিতে পারবে না। অন্তরা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আচ্ছা সামিউল, মা কি আবার আমাকে দূরে ঠেলে দেবেন? বলো না, আমার সাথে কেন হলো এসব? রওশনারা শুনছে সেসব কথা। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্তরাকে 2 দিন হয় বাড়িতে নিয়ে আসা হয়েছে। শরীরটা অনেকটাই সুস্থ, তবে মানসিকভাবে পুরোটাই বিধ্বস্ত। উর্বি সবসময় চেষ্টা করেছে তাকে আগলে রাখার, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। বিষাদের সময় কাটতে না কাটতেই রওশন মঞ্জিলে একটা খুশির সংবাদ এসেছে। সাইমি নাবিলের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। সাইমি গোল্ডেন জিপিএ 5 পেলেও নাবিলের গোল্ডেন মিস হয়ে গিয়েছে। ডক্টর রওনক করিম খান সেলেমের রেজাল্টে ভীষণ খুশি পুরো হসপিটালে। সাইমি নাবিলের স্কুলে মিষ্টি বিলি করেছে। নিজে গিয়ে নাবিল সাইমির নানা বাড়ি দাদা বাড়িতে মিষ্টি দিয়ে এসেছে। এরপর সুমনা আর ঝুমুরদের বাড়ি হয়ে সোজা রওশন মঞ্জিলে ঢুকেছে। পাপাকে দেখে সাইমি ছুটে যায়। রওনক মেয়েকে আগলে নেয়। দোতলা থেকে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে উর্বি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রওনক বলে, ভীষণ খুশি হয়েছি মামুনি, ভীষণ। সাইমি হাসে। রওনকের চোখ খুঁজছে নাবিলকে। সাইমি বলে, কাকে খুঁজছো? সে কোথায়? গোল্ডেন পাইনি বলে মন খারাপ? জানি না, দেখো তো মনে হয়নি। রওনক নাবিলের রুমের দিকে এগিয়ে যায়, তারপর দরজা ধাক্কাতে থাকে। খানিক বাদে নাবিল দরজা খুলে দেয়। রওনক ছেলেকে দেখে, তারপর নরম গলায় বলে, বাবা এসব রেজাল্ট আই নো পাপা, তোমার কাছে ম্যাটার করে না। আমি মন খারাপ করে নেই পাপা, মোটেও নেই। আমি বিন্দাস আছি, আমি তোমার ছেলে চিল। রওনক হাসে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, প্রাউড অফ ইউ বেটা। উর্বি তাকে তাকে দেখছে। সে যত দেখছে এই পরিবারটিকে ততই মুগ্ধ হচ্ছে। বাবা সন্তানদের কি চমৎকার সম্পর্ক। উর্বির যখন 5 বছর বয়স, উপমার তখন 1 বছর। তার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যান। উর্বি ঠিক জানেই না বাবা কেমন হয়। রওনকের তার ছেলেমেয়েদের প্রতি অগাধ স্নেহ দেখলে উর্বির মন ভরে যায়। সবসময় উর্বি রওনক করিম খানের এই রূপটাকেও ভীষণ পছন্দ করে, ভীষণ। অন্তরার মন ভালো করার জন্য রওনক একটা পদক্ষেপ নিয়েছে। সে সামিলকে আর অন্তরাকে চট্টগ্রাম পাঠিয়েছে মোহনা আর শাফিউলের কাছে। জায়গা পরিবর্তন করলে মন ভালো হবে, তাই অবশ্য এই উদ্যোগটা রওনক নিয়েছে রওশনারার কথায়। তা অবশ্য কেউ জানে না, রওশনারা বলতে দেয়নি, শুধু উর্বি জানে। এই বাড়ির সব মানুষগুলো কি আদুরে, কারো মধ্যে বিন্দুমাত্র অন্ধকার উর্বি খুঁজে পায় না। সবটা কি এতটাই সাদা? উর্বির কালো অতীত নিয়ে জড়িয়ে গিয়েছে এই সাদা মানুষগুলোর সাথে। কি অদ্ভুত। হাত বাড়িয়ে উর্বি ফোনটা নেয়। ভেবেছে সে রওনককে ফোন দেবে। ব্যস্ততায় রওনক নাদিক ফোন সে দেবেই। তাতে যদি ডাক্তার তাকে হ্যাংলা মহিলা ভাবুক। স্বামীর নৈকট্য পেতে চাওয়া কোনো হ্যাংলামও নয়। এটা কোনো নির্দিষ্ট বয়সের ছকবাঁধা নিয়ম না। জীবনে 60টা বছর অন্ধকার কারাগারের মতো জীবন কেটেছে উর্বির। এখন সে মুক্ত। বাইরের মানুষ কি বুঝবে মুক্তির আনন্দ? উর্বি আনন্দ প্রকাশ করবে না। সব মেয়েদের মতো তারও মনের কথা, সুপ্ত বাসনা ছিল একটা সংসারের। আজ সেটা তার হয়েছে। সে মুক্ত স্বাধীন পাখির মতো হুটোপুটি করবে না। ভাবুক উর্বিকে হ্যাংলা সবাই। উর্বি তার স্ত্রী হবার সব শর্ত পালন করবে এবং সব চাহিদা পোষণ করবে যা আর 5টা সাধারণ স্ত্রী করে। এই জীবন উর্বিকে বাঁধতে চাইছে। উর্বিও লাই দিবে এই জীবনটাকে, তার চাহিদাকে, তার বাসনাকে অবশ্যই দেবে।
ফোনের লক খুলে রাউনাফকে ফোন দেওয়ার আগেই টুংটাং আওয়াজে একটা নোটিফিকেশন চোখে পড়ে উর্বির। সে কৌতূহলবশত মেসেজটি ওপেন করে। এই আইডিটা কার উর্বি জানে না, কিছু ছবি পাঠানো হয়েছে উর্বিকে। ছবিগুলো দেখে উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায়। সে স্তব্ধ হয়ে বসে থাকে। উচ্ছ্বাস একটি বার্তাও পাঠিয়েছে, সেদিন সম্ভবত গালাগাল করেছি তোমাকে, সরি পাখি, ভুল হয়েছে, আর করব না, আর এই ছবিগুলো দেখো কি সুন্দর লাগছে আমাদের। উর্বির সাথে সাথে আইডিটাকে ব্লক করে দিয়ে বসে থাকে। খুঁজে খুঁজে ঠিকই পেয়ে গিয়েছে উচ্ছ্বাস উর্বিকে। উর্বি কি করবে কিছু বুঝতে পারছে না। রাউনাপকে বলে দেবে, কিন্তু কি হবে যদি কোনো স্টেপ নেয়? তবে জানাজানি হবে আবারও সবাই উর্বির দিকে আঙুল তুলবে, সবাই তাকে নষ্টা বলবে। উর্বি চাইলেও পারবে না ঢাকতে তার কলঙ্ক। সবাই যে রাউনাফ নয়, সবাই উর্বিকে থুতু দেবে। আবারও নেমে আসবে উর্বির জীবনে সেই দুর্যোগের ঘনঘটা। কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলবে উর্বিকে। কিভাবে সবটা ম্যানেজ করবে উর্বির শরীর কাঁপতে শুরু করে। সে নিজের ফেসবুক আইডিটাকেই ডিলিট করে দেয়। কিছু ব্যবহার করবে না সে গুটিয়ে নেবে এই সব কিছু থেকে। তার গণ্ডি হবে শুধু এই বাড়ি, এই সংসার, এই মানুষগুলো, আর রাউনাফ কেউ তার নাগাল পাবে না। নাবিল শর্মি আর শাইমির ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকে, আসবো আমি। শর্মি পড়ার টেবিলে, শাইমি শুয়েছিল। সে বলে ওঠে, আয়। নাবিল ঘরে ঢোকে, তার হাতে একটি প্যাকেট। শাইমি বলে, কি তোর হাতে ওটা? একটা হকি ম্যাচ জিতে আসলাম, ভাবলাম তোদের ট্রিট দেই। শর্মি লাফিয়ে ওঠে, দ্রুত এসে নাবিলের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে, কি এনেছো ভাইয়া? ওয়েস্ট ক্যাফে থেকে বারবিকিউ চিকেন ফ্রাই আর বার্গার। শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে। শাইমি বলে, ঠিক আছে, তবে এখানে 4টা প্যাক কেন? দাদু তো খায় না, পাপা তো বাড়িতে নেই, ছোট চাচু আর অন্তরা চাচি নেই, আমিরুন খালামণি নেই। নাবিল ফোন হাতে নিয়ে গা ছাড়া ভঙ্গিতে বলে, কেন? তোদের ছোট মা আছে না, সেও তো দাবি করে সে এই পরিবারের লোক, দিয়ে দিস একটা প্যাকেট। কথাটি বলে নাবিল মোবাইলে মনোযোগ দেয়। শাইমি আর শর্মি একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নাবিল ওদের দিকে তাকায়, ধমকে বলে, অত হাসতে হবে না, কিছু খেতে দেয়া। আর মা বাবা এক না, জাগিয়ে দিয়ায়, ডেকে এখানে আনিস না, আবার আসলে বকবক করে জ্ঞান দিতে দিতে আমার মাথা ব্যথা করে দেবে। পাপার সাথে থাকতে থাকতে পাপার মতো হয়ে গিয়েছে। শাইমি আর শর্মি হাসতেই থাকে। শাইমি শর্মিকে একটা প্যাকেট দিয়ে বলে, যা গিয়ে দিয়ে আয়। শর্মি প্যাকেটটা নিয়ে চলে যায়। 5 মিনিট পর আবার ফিরে আসে। নাবিল বলে, কি আমার কথা শুনে নেয়নি? শর্মি মাথা নাড়ায়, শুকনো গলে বলে, দরজা দিয়ে উকি দিয়ে দেখি আন্টি শুয়ে শুয়ে কাঁদছে, আমি আর ডাকিনি। নাবিল স্বামী এক অপরের দিকে তাকায়। নাবিল অবাক হয়ে বিড়বিড় করে বলে, মহিলা কি এই পাগল? সমস্যা কি এই পাগল মহিলার? রওশনারা লিভিং রুমে বসে আছে। রাউনাপ আজ রাত বেশ দেরিতে ফিরেছে। মাকে দেখে বলে, কি ব্যাপার, এত রাতে এখানে বসে আছে যে? রাতে খেয়েছে সবাই? খেয়েছি, বৌমা খায়নি শুধু। রাউনাপ বলে, কেন? জানি না, সন্ধ্যা থেকে ঘরে শুয়ে আছে, গিয়েছিলাম, বলল মাথা ব্যথা, চোখ ফুলে আছে, দেখে তো মনে হয় কেঁদেছে। রাউনাপ তার মায়ের দিকে তাকায়। রওশনারা বলে, বৌমা তোর থেকে কষ্ট পাচ্ছে না তো? কি বলছো মা তুমি, আমি কেন কষ্ট দেব? এই যে তুই দিনের বেলা 16 ঘন্টা বাইরে থাকিস, বৌমার দিন কিভাবে কাটে জানতে চাস? রাউনাপ উঠে দাঁড়ায়, সে উর্বির কাছে যাবে। রওশনারা বলে, বড় খোকা। রাউনাপ দাঁড়িয়ে পড়ে, মা, বৌমাটা বড্ড ভালো মেয়ে, অবহেলা করিস না, জানি তুই সীমালাকে ভালোবাসিস, কিন্তু উর্বিও তোর স্ত্রী। রাউনাপ মায়ের কথায় জবাব না দিয়ে চলে যায়। দরজা খুলে রাউনাপ ভেতরে ঢোকে। উর্বি ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাউনাপ বাতি জ্বালিয়ে দেয়। উর্বি উঠে বসে। তার চোখে মুখে সংকোচ। সে তার মুখ হাসি হাসি করার চেষ্টা করে। রাউনাপ ফ্রেশ হয়ে একটা সাদা রঙের পাঞ্জাবি পরে। এরপর এসে তার কাছে এসে বসে। উর্বি তাকে বলে, খেয়ে এসেছেন তাই না? দাঁড়ান, বিছানা গুছিয়ে দেই। উর্বি উঠে দাঁড়ায়। রাউনাপ উর্বির হাত ধরে টেনে বসিয়ে দেয়। সরাসরি উর্বির চোখে চোখ রেখে বলে, কি হয়েছে? কই কিছু না তো। মা বলল তুমি অসুস্থ। হ্যাঁ, ঠান্ডা লেগে মাথা ধরেছে। ঠান্ডা লেগে মাথা ধরেছে নাকি কেঁদে কেঁদে মাথা ধরিয়েছ? উর্বি রাউনাফের দিকে তাকায়।
সে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। রওনক বলে, মা তোমার জন্য কত চিন্তা করছে তুমি জানো? মা ভাবছে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। উর্বি বলে, রওনক বলতে থাকে, বলো আমাকে কিসের জন্য কষ্ট পাচ্ছ? আনরোমান্টিক রওনক খুবই দরদ নিয়ে জানতে চায়, কিন্তু বোকা উর্বি বলে না সত্যিটা। সে শুধু রওনকের দিকে তাকিয়ে বলে, কখনো যদি আমি বুঝে যাই আপনার আমার প্রতি বিতৃষ্ণা জন্মেছে, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলব। আমি মরে যাব। এতটা অসম্মানিত আমি কখনোই হতে চাইব না। রওনক তাকিয়ে থাকে। উর্বি চুপচাপ। রওনক কিছুক্ষণ পর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওঠো। উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, কোথায় যাব? উজু করে এসো। উর্বি তাকিয়ে থাকে। রওনক গম্ভীর হয়ে বলে, যা বলছি। উর্বি চুপচাপ উজু করতে চলে যায়। রওনক ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে দেয়। উর্বি মাথায় ঘোমটা টেনে বেরিয়ে আসে। রওনক বলে, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করি। উর্বি চুপচাপ মাথা নাড়ায়, তারপর দাঁড়িয়ে পড়ে স্বামীর পেছনে বিছিয়ে রাখা জায়নামাজে, আদায় করে নেয় নফল নামাজ। মুনাজাত শেষ করে রওনক উর্বির দিকে ঘুরে বসে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রওনক বলে ওঠে, অস্থিরতা কমেছে কিছুটা? উর্বি মাথা নাড়ায়। রওনক বলে, এবার বলো, এমন অস্থিরতায় কেন ভুগছ? তোমার কেন মনে হচ্ছে আমার তোমার প্রতি বিতৃষ্ণা জন্মাবে? উর্বি চুপ করে থাকে। রওনক বলতে থাকে, সরাসরি বলবে, আমার আচরণে তোমার মনে হচ্ছে আমি তোমায় অ্যাভয়েড করি, উদাসীন, কিংবা এখনও আমি দোটানায় রয়েছি এই সম্পর্কটা নিয়ে, এমনটা মনে হচ্ছে? উর্বি কোনো জবাব দেয় না। রওনক আবারও বলে ওঠে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কীরকম যেন মৃদুলা উর্বি, একটা দালানের মতো। একটা উঁচু দালান তৈরি করতে যেমন শুরুতেই এর ভিতটা মজবুত করতে হয়, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কর বেলায়ও তাই। আর এই সম্পর্কের ভিত মজবুত করা মানে কি বোঝায় জানো? একে অপরের প্রতি নির্ভরতা তৈরি করা, বিশ্বাস জন্মানো, আস্থা জন্মানো। শরীরী ভালোবাসা সেখানে অনেক পরে আসে উর্বি। ওই শারীরিক বন্ধন ওই দালানে ঢালাইয়ের মতো কাজ করে। আমি অপেক্ষা করেছি আমাদের দুজনের ভিতটা তৈরি করার, মজবুত করে। তোমার প্রাপ্য অধিকার না দিয়ে তোমাকে আমি অসম্মান করতে চাইনি মৃদুলা উর্বি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে অসম্মান করে ফেলেছি। আই এম সরি। উর্বি উঠে দাঁড়ায়, জায়নামাজ গুছিয়ে রেখে রওনকের দিকে তাকে বলে, সিসি, আমি কখনোই এমনটা ভাবিনি, কখনোই না। রওনক তাকিয়ে আছে। উর্বি বলতে থাকে, আমি আপনার মতামতকে সম্মান করি। আমি তো বরং সম্মানিত হয়েছি এটা ভেবে কেউ আমার মনটাকে সময় দিয়েছে, আমার শরীরটাকে প্রাধান্য দেয়নি। কেউ আমার মনটাকে আটকে ফেলেছে, আর শরীরটা আটকানোর প্রয়াস করেই। দুজনে চুপচাপ। রওনক উর্বির কিছুটা কাছে এগিয়ে আসে। উর্বির চোখ তুলে একবার রওনকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রওনক বলে, অনেকটাই সময় নিয়েছে আমি মন আটকাতে, তাই না? হ্যাঁ, 6 মাস 3 দিন। আর আমি? উর্বি জানতে চায়। রওনক ম্লান হেসে বলে, 6 মাস 3 দিন। উর্বি চুপ। রওনক ধীরে ধীরে বলে, বলো কি ভাবছো এখন? নির্ভরশীল হয়ে পড়েছি, ভেতরটা খুব মজবুত ঠেকছে। রওনক হেসে উর্বিকে কাছে টানে। উর্বি চুপ। রওনক বলতে থাকে, আর জানতে পেরেছি আপনাকে। আমাকে? কি? আমি কি? উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে রওনকের চোখে চোখ রাখে। ওই দুটো চোখের সরল দৃষ্টি দেখে সে নির্দ্বিধায় বলতে থাকে, আমার নষ্ট জীবনের ভজন শুনে কান্না পচিয়ে ফেলা লোক। সব কিছু আমাদের ছিল না, তবে আরেকটি বার সব আমাদের হোক। রওনক হেসে বলে, পোয়েট্রি? উর্বি মাথা নাড়ায়। অস্ফুট স্বরে বলে, প্রেম বন্দনা, একটা আরজি। রওনক হেসে উর্বিকে কোলে তুলে নেয়। উর্বি আপ্লুত হয় আবেগে, তাকিয়ে থাকে সরল চিত্তের মানুষটার দিকে। মনের প্রজাপতিগুলো নির্বিঘ্নে উড়ে বেড়াচ্ছে। আজ কেউ তাদের আশকারা দিচ্ছে, লাই দিচ্ছে তাদের। রং বেরঙের রঙিন স্বপ্ন চোখের সামনে ভাসছে। একটা সংসারের স্বপ্ন, ভালোবাসাময় সংসার। উর্বির ভীষণ প্রত্যাশিত, ভীষণ কাঙ্ক্ষিত। অতশত ভাবতে ভাবতে এই মাথার নিচে বালিশ ঠেকে তার বিছানার চাদর খামছে ধরে নিজের লজ্জামাখা মুখটা ঘুরিয়ে নেয়।
এতক্ষণ যার চোখে সরাসরি চোখ রেখে কথা বলেছে এখন পারছে না চোখ মেলাতে, আর এই অবাধ্য প্রজাপতিগুলো একটু বেশি উঠছে বেসামাল। রাওনা উর্বির মুখের দিকে তাকিয়ে থেকে উর্বির ডান হাত টেনে চুমু খায় হাতের পিঠে। উর্বি আষ্টের পৃষ্ঠে রাওনাফকে জড়িয়ে ধরে, মুখ লুকায় রাওনাফের বুকে। তার এই আবেগী মুহূর্তে সে লুকাতে চায় ওই মুখটা ওই প্রশস্ত বিশ্বস্ত বুকে। রাওনাফ হাত বুলিয়ে দেয় উর্বির মাথায়। দৃষ্টি দিয়ে দৃষ্টি থেকে অনুমতি নেওয়া হয়, মন দিয়ে মন থেকে অনুমতি নেওয়া হয়। পবিত্র ভালোবাসা বাসিতে আবিষ্কৃত হওয়ার আগে রাওনাফের চোখে ভেসে ওঠে তরুণী সীমালার হাস্যোজ্জ্বল ছবিটা। খিলখিলিয়ে হাসি শুনতে পায় সে। মুহূর্তে অস্বস্তিতে আত্মগ্লানিতে ছেয়ে যায় তার মুখ, থেমে যায় সে। উর্বি চোখ মেলে তার দিকে তাকায়। রাওনাফ উঠে বসে। অস্বস্তি পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। উর্বি উঠে বসে। রাওনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোকা উর্বি পড়ে ফেলে রাওনাফকে পেছন থেকে আঁকড়ে ধরে নরম গলায় বলে, ঠকাচ্ছেন না আপনি নাবিলের মাকে? ঠকাননি আপনি, প্লিজ নিজেকে ছোট ভাববেন না, আমি ছোট হব তাতে। রাওনাফ ধীরে ধীরে ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাওনাফ বলতে থাকে, যেটা সীমালার জন্য আছে সেটা শুধু সীমালার, আমি যেটা তোমায় দেব সেটা শুধু তোমার থাকবে উর্বি। আমি সীমালা বা উর্বি কাউকে অসম্মান করতে পারবো না। উর্বি হাসে বলে, জানি তো, আপনি সীমালাকে অসম্মান করলে একজন নারী হিসেবে আমিও অসম্মানিত হব। ঠুনকো লাগতো এই সম্পর্ক। কথাটা বলে উর্বি রাওনাফের হাত টেনে নেয়। হাতটা নিজের মাথায় রেখে নরম গলা বলে, আমি চাই আপনি নাবিলের মাকেও সম্মান করবেন, আর আমাকেও। আপনি আরও সময় নিন, আপাতত আমার মাথায় হাত বুলিয়ে দিন, এইটুকুই যে অনেক সম্মানের। রাওনাফ তাকিয়ে আছে উর্বির মুখের দিকে, বলে ওঠে, তুমি আমায় জাজ করবে? কখনোই না। সময় নিতে চান আরও? রাওনাফ মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, আজ যদি আমি তোমাকে ফিরিয়ে দেই সেটা হবে তোমার প্রতি আমার চরম অসম্মান। আমি তো বললাম আমি সীমালা বা তুমি কাউকে অসম্মান করতে পারবো না। উর্বি তাকিয়ে আছে। রাওনাফ উর্বির মাথাটা নিজের বুকে ঠেকিয়ে বলে, দুজনেই আমার কাছে খুব সম্মানের। উর্বি চুপ করে আছে। রাওনাফ ধীরে ধীরে উর্বির কপালে চুমু খায়। উর্বির গাল আঁকলে ধরতে সে টের পায় তার হাত ভিজে গিয়েছে। উর্বির চোখে পানি। রাওনাফ চোখ মুছিয়ে দিয়ে বলে, চলো বারান্দায় বসি। দুজনের পাশাপাশি একটা ব্রেঞ্চিতে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আকাশে ঝলমলে এক চাঁদ। দুজনেই তাকিয়ে আছে সেদিকে। রাওনাফ এক হাত দিয়ে আগলে ধরে রেখেছে উর্বিকে। উর্বি ধীরে ধীরে এলিয়ে দেয় তার মাথাটা রাওনাফের কাঁধে। রাওনাফ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মন খারাপ করে দিয়েছি তোমার, মন ভালো করে দিন। তবে কিভাবে? একটা গান গেয়ে। গান আর আমি? এটা একটু বেশি আশা করে ফেললে না উর্বি? হ্যাঁ করেছি। জানেন আমি দীর্ঘ 6 বছর কোনো গান শুনিনি, ভালোবাসার গান। রাওনাফ চুপ করে থাকে। উর্বি বলে, প্লিজ গান, সত্যি বলছি, আমার মন ভালো হয়ে যাবে। আমি বড্ড বেসুরো, দরকার নেই সুরের। রাওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ কাটিয়ে গাইতে শুরু করে, এখন অনেক রাত, আমার কাঁধে তোমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। উর্বি রাওনাফের কাঁধ থেকে মাথা উঠিয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ লজ্জিত ভঙ্গিতে বলে, বলেছিলাম না আমি বেসুরা, বাদ দাও। উর্বি রাওনাফের হাত টেনে ধরে ধমকে সুরে বলে, গান বলছি। রাওনাফের হাতের দিকে তাকে উর্বিকে আগলে নেয়। তারপর গাইতে শুরু করে, শুয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। উর্বি আঁকড়ে ধরে থাকে রাওনাফকে। রাওনাফ গাইতে থাকে, কেন যে অসংকোচে অন্ধ গানের কলি, পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। বোকা উর্বির চোখ বেয়ে পানি পড়তে থাকে প্রাপ্তির আনন্দে। রাওনাফ হাত বাড়িয়ে পরম যত্নে সেই পানি মুছে দিয়ে স্বাভাবিকভাবে কবিতার মতো করে বলে ওঠে, আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। উর্বি আর অপেক্ষা করে না, রাওনাফকে শক্ত করে জড়িয়ে ধরে হু করে কেঁদে ওঠে। রাওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে। উর্বির কান্না থামার অপেক্ষা না করেই উঠে তাকে কোলে তুলে নেয়। সমস্ত পিছুটান গ্লানি কাটিয়ে শুরু করতে যাচ্ছে এক নতুন অধ্যায়। কপালে চুমু এঁকে উর্বির ভেজা চোখের পাতায় চুমু খায়।
উর্বির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কাঁদবে না, আমি আছি, আমি থাকবো। উর্বি ঘুমন্ত রাওনাফকে দেখছে, এক দৃষ্টে তাকিয়ে আছে সে তখন থেকে, চোখ ফেরায় না সে। লোকটা কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায়। ঘুমালে কি নিষ্পাপ দেখতে লাগে। ঘুমন্ত রাওনাফকে দেখে মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। আচ্ছা, কি স্বপ্ন দেখছে এই লোক? নিশ্চয়ই কোনো রোমান্টিক স্বপ্ন নয়। হয়তো দেখছে কারো অপারেশন করছে, অপারেশন থিয়েটারে নার্সদের ধমকাধমকি করছে, সিস্টার গস কোথায়, সিস্টার স্টুপিড সিস্টার নাইফ কোথায়, আহাম্মক সিস্টার ব্লেড কোথায়। নিশ্চয়ই এসবই দেখছে। কপালটা কীরকম কুঁচকে আছে। স্বপ্নে সিস্টার আর ইন্টার্ন ডক্টরদের ধমকাচ্ছে বলেই কপাল কুঁচকে আছে। দীর্ঘ সময় পরে ধীরে ধীরে রাওনাফের কপালের সে রেখা বিলীন হয়। উর্বিভাবে অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে স্বপ্নে, তাই কপাল আর কুঁচকে নেই। কথাগুলো ভাবতে ভাবতে উর্বির হাসি পেয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে রাওনাফের গায়ের দিকে তাকায় উর্বি। তাকাতেই লজ্জায় মিয়ে যায় সে। গায়ের চাদরটা কিছুটা সরে গিয়েছে। ফর্সা চওড়া পুরুষালী উদাম লোমশ বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। উর্বি হাত বাড়িয়ে চাদরটা গলা অবধি টেনে ভালো করে দেয়। সে খেয়াল করলো এখন তার মধ্যে বিন্দুমাত্র সংকোচ নেই কোনো জড়তা। কেনই বা থাকবে? রাওনাফ বেঘরে ঘুমাচ্ছে। উর্বির একটু মানুষটার গালে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো হঠাৎ। ছুঁয়ে দেবে নাকি? না থাক, যদি রাওনাফের ঘুম ভেঙে যায়। তার হাত নিষ্পিস করছে, সে ছুঁয়েই দেয়, আলতো করে গালে হাত রাখে। রাওনাফ মৃদু নড়তেই সে দ্রুত হাত সরিয়ে নেয়। রাতের সে মধুর দৃশ্যগুলো তার চোখের সামনে পুনরায় দৃশ্যায়িত হয়। পুনরায় লজ্জায় গুটিয়ে যায় সে। রাওনাফের থেকে কিছুটা চাদর নিজের দিকে টেনে নিয়ে ঢেকে নেয় নিজের আলুথালু বেশ। এরপর অন্য পাশে ফিরে শোয়। চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে জানালার দিকে দৃষ্টি দিয়ে। জানালাটা কাল রাতে বন্ধ করা হয়নি, পর্দাটাও একপাশে সরিয়ে রাখা। সকালের মিষ্টি কড়া রোদ এসে ঘরের ভেতর বেহায়ার মতো ঢুকে পড়েছে। অনুমতি নেয় না রাওনাফ উর্বি দম্পতির। রাওনাফের ঘুম ভেঙে গিয়েছে। উর্বি যখন তার গালে হাত রেখেছে তখনই উর্বি ওদিক ফিরে শুতেই সে চোখ খুলে তাকায়। তারপর উর্বি পিঠের দিকে তাকে মুচকি হাসে। কিছু সময় পরে উর্বি উঠে বসে। রাওনাফ চোখ বন্ধ করে নেয়। বিছানায় অগোছালো হয়ে পড়ে থাকা উর্বির বেগুনি রঙের সুতি শাড়ির আঁচল উঠিয়ে সে ভালো করে জড়িয়ে নেয় নিজের শরীর। একটা মৃদু হাই তুলে অলস ভঙ্গিতে খোলা চুলগুলো খোপা করে নেয়। তারপর ঘুরে রাওনাফের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামে। ঘরে পরার চপ্পলে পা ঢুকিয়ে আলমারির কাছে যেয়ে বেছে নেয় একটা পছন্দের শাড়ি। কিচেনে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। উর্বি দোতলা থেকে কিছু শুনতে পাচ্ছে না। বাড়িতে তো মহিলা বলতে শুধু রওশনারই রয়েছেন, আমিরুনও বাড়িতে নেই। কারা কথা বলছে তবে? উর্বি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নামছে। ইতিমধ্যে সকাল 9:30 বেজে গিয়েছে। রাওনাফ আজ 11টায় চেম্বারে বসবে। রান্নাঘরের কি অবস্থা কে জানে। আমিরুন নেই। কাল উর্বিও বিকেল থেকে ঘরেই বন্দী হয়েছিল। বাইরে এসে একটার দেখাও কেউ রাতে খেয়েছে কিনা। শর্মির আজ স্কুল ছুটি, তাই তাকে টিফিন করে দেওয়ার ঝামেলা নেই। তবে ছেলেমেয়েগুলো এত সকাল অবধি না খেয়ে আসে ভেবেই কেমন অপরাধ বোধ হতে থাকে উর্বির। এখন ঝটপট সব করে নিতে হবে তার। কিচেনের দিকে এগিয়ে যেতে উর্বি দাঁড়িয়ে যায়। তার ননদেরা জায়রা 4 জনের রান্নাঘরে। উর্বি কিছুটা অবাক হয়ে তাকায় সবার দিকে। অন্তরা কিচেনে শুকনো মুখ করে একটা চেয়ারে বসেছিল। বাকি 3 জন কাজ করছে। উর্বিকে দেখে রোমা পাত্তা না দেওয়ার মতো করে বলে ওঠে, উঠেছো ভাবি? তুমি আজ গ্রিলড পমফ্রেট করবে? সেদিন খেয়েছিলাম, কি যে ভালো করো ওটা। উর্বি অস্ফুট স্বরে বলে, তোমরা ভাবছো আমরা কোত্থেকে উদয় হলাম, তাই না? আমি উদয় হয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, বড় আপা তার শ্বশুরবাড়ি থেকে, আর মেজো ভাবি আর অন্তরা চট্টগ্রাম থেকে উদয় হয়েছে। ভোর ভোর এসে পৌঁছালাম সবাই। এক নাগারে জবাব দেয় রুমা। উর্বি অন্তরার দিকে তাকায়, খুব মায়া লাগে ওই মুখটা দেখলে। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছো? তোমার স্বামী আসেনি? অন্তরা মাথা নাড়ায়।
অস্ফুট স্বরে বলে এসেছে, রেস্ট নিয়ে বাজারে গিয়েছে। উর্বি সবার দিকে তাকায়। মোহনা বলে, শাফিউলের কলেজ থেকে ছুটি পায়নি, আমি কতদিন সবাইকে দেখি না। অন্তরাও বারবার বলছে বাড়ি আসতে চায়, তাই জন্য এলাম হুট করে সবাই। ভাইয়া তোমায় কিছু বলেনি? উর্বি মাথা নাড়ায়, সেসবের কিছুই শোনেনি। মোহনা উর্বির দিকে এগিয়ে আসে, অনুসন্ধানী দৃষ্টিতে উর্বিকে দেখে মিটিমিটি হাসে, তারপর বলে, তোমাকে কি সুন্দর লাগছে ভাবি, একেবারেই স্নিগ্ধ লাগছে। আমার দাদি বলেন ভেজা চুলে রমণী যখন সুপ্রভাতে রান্নাঘরে পা রাখে তখন রমণীর সে স্নিগ্ধ সৌন্দর্যে রান্নাঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। উর্বি মোহনার কথা প্রায় এড়িয়ে গিয়ে থালাবাটির নাড়াচাড়া করতে থাকে। মোহনা হাসছে, মোহনার সাথে পাল্লা দিয়ে হাসছে রুমা, দুজনে প্রায় সমবয়সী কিনা। হাজবেন্ডি চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে উর্বিকে উদ্দেশ্য করে বলে, উর্বি দুঃখিত ভাবি, তুমি যাও, আমরা এদিকটা দেখব, তুমি গিয়ে দেখো ভাইজানের কি লাগবে, তার তো আজ চেম্বার আছে। মোহনা হাসতে হাসতে বলে, ওঠে, ভাইয়ার আবার কি লাগবে? ভাইয়ার যা লাগবে তা কাল। উর্বি মুখ চেপে ধরে মোহনার আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর নিচু করে অনুরোধে সুরে বলে, প্লিজ মোহনা। ওরা 3 ভাই বোন লিভিং রুমে পায়চারি করছে। সবাই চুপচাপ হয়েছে। উর্বি রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় উঠতে থাকে। আজ ঘর থেকে বেরোবই না সে। ঘরের দরজার সামনে এসে উর্বি দাঁড়িয়ে যায়, ভেতরে আর পা রাখে না সে। অস্বস্তিতে পুরো মুখ ছেয়ে গেছে তার। ঘরের ভেতরে পা রাখবে কি রাখবে না তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। রাওনা ফ্রেশ হয়ে বিছানায় এক পাশে চুপচাপ বসে আছে। তার হাতে সীমালার ছবিটা, এক দৃষ্টে ছবিটার দিকে তাকিয়ে আছে, মাথা নিচু করে রেখেছে বলে উর্বি তার দৃষ্টি পড়তে পারছে না। সে ঠায় দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। এই সময়ে ঘরে ঢুকে ওই মানুষটাকে অস্বস্তিতে ফেলতে সে ইচ্ছুক নয়, একেবারেই নয়। আন্টি, এখানে দাঁড়িয়ে কি করছো? শর্মির ডাকে উর্বি ঘুরে তাকায়। রাউন্ড মাথা তুলে তাকে। উর্বি নিচু গলায় শর্মিকে বলে, এমনি দাঁড়িয়ে আছে, কিছু বলবে? হ্যাঁ, আজ বিকেলে আমি আর আপু শাড়ি পরবো, তুমি পরিয়ে দেবে। উর্বি হেসে মাথা নাড়ায়। শর্মি চলে যায় নিজেদের ঘরের দিকে। রাউন্ড শিমেলার ছবিটা দেখে উঠে দাঁড়ায়। ঘরের বাইরে এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আসছো কেন? উর্বি নিচু গলায় বলে, এই তো ঘরেই ঢুকছিলাম। রাউন্ড চারপাশে দৃষ্টি বুলিয়ে উর্বির হাত ধরে, তারপর ঘরের ভেতর নিয়ে যায়। উর্বি তার হাতের দিকে তাকিয়ে আছে। সে খেয়াল করেছে এই মানুষটা তাকে ছুলেই সে নতুন করে তার অস্তিত্ব টের পায়। উর্বির অস্তিত্বহীনতার জটিলতা কেটে যায় এই মানুষটার স্পর্শে। সম্মোহিত হয়ে থাকে সে। ঘরের মধ্যে গিয়ে রনক উর্বির হাত ছেড়ে দেয়। তারপর টেবিলের উপর থেকে একটা কাগজ এনে উর্বির হাতে দেয়। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অস্ফুট স্বরে জানতে চায়, কি এটা? তোমাকে ডেকেছে এলসিডি থেকে ইন্টারভিউর জন্য। জব? কিন্তু আমি তো অ্যাপ্লাই করিনি, আগেরটাও তো স্বেচ্ছায় ছেড়ে দিলাম। আমি দিয়েছিলাম তোমার সিভি জমা। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, চাকরি বাকরি করতে চাচ্ছি না আমি আর। কিন্তু কেন? কোয়ালিফিকেশন আছে, এক্সপেরিয়েন্স আছে, তুমি তো নিজেও চাইতে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? উর্বি চুপ করে থাকে। রাউনাফ তাকিয়ে আছে তার দিকে। উর্বি এক পলক রাউনাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলে, অনেক আত্মনির্ভরশীল খেলা খেলেছি, এখন আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল থাকতে চাই। আমার স্বামীর উপর। এই সংসার ছাড়ার কিছুই আমার কোনো ইন্টারেস্ট নেই কিছুতে। কথাগুলো বলে উর্বি বারান্দায় চলে যায়। গিয়ে রাউনাফের কবুতরগুলোকে খাবার দেয়। খোলা দরজা দিয়ে তাকে দেখতে থাকে রাউনাফ। উচ্ছ্বাস গিয়ে চুপচাপ সাখাওয়াত চৌধুরীর পাশে বসে। সাখাওয়াত চৌধুরী নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তার দিকে এক পলক তাকে গম্ভীর কণ্ঠে বলে, হেয়ারস্টাইল চেঞ্জ করেছ, দেখতে ভালো লাগছে, এখন কিছুটা সভ্য লাগছে। উচ্ছ্বাস বাঁকা হাসি হাসে। বাবার কথার জবাব বলে ওঠে, কেন ডেকেছ? আসার পর থেকে ঘরে ঢুকে বসে আছো, সারাদিন ল্যাপটপ আর গিটার, সমস্যা কি তোমার? আর কি করব, তবে খুন করব? উচ্ছ্বাস বলতে বলতে হেসে ফেলে। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে, সেন্ট মার্টিন কেন গিয়েছিলে বলো? হাওয়া খেতে, ঠান্ডা গলায় বলে উচ্ছ্বাস।
এটা আমাকে বিশ্বাস করতে বলো না। উচ্ছ্বাস আগের চাইতে দৃঢ় গলায় বলে, তাহলে শোনো, ওখানে গিয়েছিলাম একটা মার্ডার করতে, মেরে বালি চাপা দিয়ে এসেছি। সাখাওয়াত চৌধুরী একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমার মেজো চাচার ছেলে তোমার সমবয়সী, সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বাবার ব্যবসা সামলাচ্ছে, আর আমি এক হতভাগ্য পিতা যে কিনা ছেলে জেল থেকে ছুটবে কবে তার অপেক্ষায় এতদিন হেদিয়ে মরেছি। কি পাপ করেছিলাম জানাই? উচ্ছ্বাস চুপ। সাখাওয়াত বলতে থাকে, তখন তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলাম সজীবের কাছে জানতে চাইছো উর্বির খবর। কি চাইছো কি তুমি? উর্বি এখন বিবাহিতা। উচ্ছ্বাস বাবার কথায় পাত্তা না দিয়ে একটা সিগারেট ধরায় সাখাওয়াত সেদিকে তাকে বলে ওঠে, বাবার সামনে সিগারেট খাচ্ছ? উচ্ছ্বাস কিছুক্ষণ হাসে, হেসে বলে, তুমি যেখানে জানো আমি এসব খাই, সেখানে তোমাকে লুকিয়ে এসব খাওয়াটা ন্যাকামি। এসব ন্যাকামি উচ্ছ্বাসের চরিত্রের সাথে যায় না। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, কি রিহাবে দিতে চাচ্ছ? আবার 2 বার পাঠালে? ঠিক তো হলাম না। সাখাওয়াত চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে, বলে, রিহাবে পাঠাবো না, আর সামনের মাসে ফ্রান্স চলে যাবে তুমি। ছেলে ভালো হবে এই আশা আমি আর করি না। ছেলে বেঁচে থাকুক, শুধু এটুকুই চাই। ঘর গোছাতে গোছাতে একবার রানফের দিকে আর চোখে দেখে উর্বি রেডি হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। উর্বি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। শাড়ির আঁচল কোমরে গুজে বিছানার চাদর ঠিক করে দেয়। রানফ মাথা তুলে এক পলক উর্বির দিকে তাকিয়ে বলে, ব্যস্ত নাকি? না, কিছু বলবেন? আমার ওয়ালেট থেকে আইডি কার্ডটা দাও তো, একটু দরকার। উর্বি হাত থেকে বালিশ রেখে গিয়ে টেবিলের উপর থেকে রানফের ওয়ালেট তুলে নেয়। ওয়ালেট থেকে রানফের আইডি কার্ড বের করতে গিয়ে দেখতে পায় ওয়ালেটে সীমালার বহু বছর আগের একটা ছবি। রানফ উর্বির দিকে তাকে। উর্বি এক দৃষ্টে রানফের ওয়ালেটের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে কোনো খেয়াল নেই তার। রানফ ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। উর্বিকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে তার হাত থেকে ওয়ালেটটা নিয়ে আইডি কার্ডটা বের করে দেয়। উর্বির দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা গলায় বলতে থাকে, স্বভাবে একটু নেভ ছিল, চঞ্চল। সবসময় বলতো আমি কেন ওর ছবি ওয়ালেটে রাখি না। আক্ষেপ ছিল ওর এটা নিয়ে। এই সব ব্যাপার তখন আমার কাছে খুব কৃত্রিম লাগতো। এই ছবিটা ওর মৃত্যুর পর রেখেছি, ও দেখে যেতে পারিনি। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বেশ তো, আমি হুট করে মরে গেলে আমার ছবিটা ওইভাবে রেখে দেবেন? রানফ চমকে ওঠে। উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে ফেলে দৃঢ় নিচু স্বরে বলে, সব কিছু নিয়ে মজা করতে হয় না উর্বি। আমি মজা করিনি, মরতেই তো পারি, তাই না? মৃত্যুকে আমার হাতে, ওপরওয়ালার ইচ্ছে হলে আজই। উর্বি থেমে যায় রানফের কঠিন দৃষ্টি দেখে। তারপর প্রসঙ্গ পাল্টে বলে, ওনার মৃত্যু হয়েছে কিভাবে? অ্যাক্সিডেন্টে শুনেছি। কিভাবে হলো? ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ও নাবিল শাইমিকে স্কুলে দিয়ে আমার হসপিটালে যাচ্ছিল শর্মিকে নিয়ে। শর্মির বয়স তখন 3 বছর। ড্রাইভার সেখানেই মারা যায়। আমি তখন একটা ওটিতে ছিলাম। বের হয়ে দেখি সব। একটু সময় দিল না আমাকে, একটু কথা বলার সুযোগ দিল না আমাকে। বোকার মতো ওর মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম আমার সাথে সবাই হয়তো মজা করছে। মানুষটা সকালে আমার সামনে বাচ্চাগুলোকে খাওয়ালো, আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলো, আমার টিফিন করে দিল। তার নিথর দেহটা আমি তখন সত্যি মেনে নিতে পারছিলাম না। খুবই আশ্চর্যজনকভাবে ছোট শর্মী সম্পূর্ণ অক্ষত ছিল। সবথেকে কষ্টের বিষয় কি জানো উর্বি? আমি একটু কথা বলতে চেয়েছিলাম ওর সাথে। আমি ওটিতে না থাকলে সম্ভবত সুযোগ পেতাম। আমার এই আফসোস কোনোদিনও মিটবে না, এই গ্লানি কখনো ঘুচবে না আমার। কথাগুলো বলতে বলতে রানফ আবেগতাড়িত হয়ে পড়ে, যেন ভেঙে চুরে যাচ্ছে সে। আর কিছু বলার ক্ষমতা নেই। উর্বি অস্বস্তিতে পড়ে যায়। কেন যে সে এই প্রসঙ্গটা টানলো? খানিক বাদে রানফ নিজেকে নিজে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে, আমি আসছি, টেক কেয়ার। কথাটা বলে রানফ উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। উর্বি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর রানফ যেখানে স্পর্শ করে গিয়েছে সেখানে হাত রাখে। সোজা হয়ে দাঁড়াও মেয়ে। শর্মি খিকখিক করে হাসছিল আর নড়ছিল। উর্বি শাড়ির কুঁচিগুলো ঠিকঠাকভাবে দিতে পারছিল না। উর্বির ধমকে শর্মি চুপ হয়ে যায়। স্বামী পাশে শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে।
শর্মিকে শাড়ি পরানো হয়ে গেলে উর্বি তাকে পরিয়ে দেবে। খানিক বাদে উর্বি বলে ওঠে, তোমার চাচিরা আর ফুপিরা কোথায়? কোথাও বেরিয়েছে না তো, বাড়িতে আছে, তারা নিচতলায় লিভিং রুমে। ওখানে এক প্রতিবেশী দাদি এসেছে, আমরা বলি প্যাক প্যাক দাদি, সারাদিন কথা বলে ননস্টপ। উর্বি হাসে। স্বামী বলতে থাকে, তোমাকে একটা সাজেশন দিই আন্টি, নিচ থেকে কেউ ডাকতে আসলে তাহলে ভুলে যাবে না, এইমাত্র দেখে এলাম অন্তরা আর মোহনা চাচির মাথা ধরিয়ে দিয়েছে গান দিতে দিতে। শর্মির সাথে সাথে বলে ওঠে, আমাদের দাদি প্যাক প্যাক দাদির কাছে কিছুই না, এত কথা বলে। উর্বি ধমক দিয়ে বলে, সি শর্মি, দাদুর নামে এভাবে বলতে হয়, বৃদ্ধরা একটু কথা বলে। শর্মি খিক করে হাসছে। তারপর উর্বিকে হাসানোর জন্য অবিকল রওশন আরাকে নকল করে বলে ওঠে, বড় বৌমা, আমার বড় খোকা এসেছে কিনা দেখো তো। উর্বি শর্মির শাড়ির কুঁচিগুলো কোমরে গুজে দিয়ে অবাক হয়ে শর্মির দিকে তাকায়। সাইমি আর শর্মি পেটে হাত চেপে হাসছে। সাইমি নাকি সুরে দাদিকে নকল করে বলে ওঠে, বৌমা তুমি এখন খেও না, আমার বড় খোকার সাথেই খেও। উর্বি দুই বোনের মুখের দিকে তাকিয়ে আছে। শর্মি পুনরায় বলে ওঠে, বৌমা আমার বড় খোকার ঠান্ডা লেগেছে, তার সর্দি মুছে দাও। উর্বি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। দুই বোনের মুখ ঝলমল করছে তৃপ্তিতে। উর্বিকে হাসাতে পেরে উর্বি শর্মির মাথায় গাঁটটা মেরে বলে, আমি তোমাদের দুটোকে ভুল বুঝেছিলাম, তোমরা আস্ত ফাজিল। শর্মি বলে, আমি তোমারও মিমিক্রি করতে পারি, দেখবে আন্টি, দেখাও। শর্মি গলা খাঁকড়ি দিয়ে বলে, মা আপনি ওষুধ খেয়ে নিন, মা আপনি চাচাবেন না, মা আপনি মিষ্টি খাবেন না, মা আপনার বারণ আছে। উর্বি হাসতে থাকে। শর্মি বলে, এবার পাপার মিমিক্রি করব? স্বামী বলে, শর্মি পাপারটা আমি করব প্লিজ। আচ্ছা কর আপু। স্বামী গলা খাকারি দিয়ে বলে, তুমি যা বলবে তাই হবে মা। শর্মি, আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ, যাও অঙ্ক বই নিয়ে এসো। স্বামী, তোমার ফোন আমার কাছে দাও আর গিয়ে পড়তে বসো। নাবিল, জেদ করবে না, আমার কথা শোনো। মা তুমি শান্ত হও, আমি তোমার কথা শুনবো মা। উর্বি মুখে শাড়ির আঁচল চিপে ধরে হাসছে। শর্মি বলতে থাকে, এবার ভাইয়াকে নকল করব। কিছু মুহূর্ত চুপ থেকে শর্মি বলে ওঠে, আমাকে কেউ ভালোবাসে না, পাপা ভালোবাসে না, দাদু ভালোবাসে না, তোরা ভালোবাসিস না, কেউ ভালোবাসে না, কেউ না কেউ না কেউ না। নাবিলের বাচনভঙ্গি অবিকল নকল করে শর্মি বলে। উর্বি মেয়ে দুটোর দুষ্টমিতে মেতে উঠেছে। স্বামীকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলে, আরো নকল করে দেখাও। স্বামী বলে, ছোট চাচুকে করি, করো। স্বামী বলে ওঠে, অন্তু আমি তোমাকে খুব ভালোবাসি অন্তু। উর্বি হেসে বলে, আর অন্তরা কি বলে? স্বামী অন্তরাকে নকল করে বলে, স্যামিউল আমিও তোমাকে খুব ভালোবাসি স্যামিউল। উর্বির হাসি থামছেই না। স্বামী বলতে থাকে, ছোট চাচু আর ছোট চাচি সারাদিন এই একটা বাক্য ছাড়া আর কিছুই বলে না, তাই আর কি নকল করব। উর্বি বলে, আমার উচিত ছিল এসব ভিডিও করে রাখা, তোমরা যে কি বিচ্ছু, সবাইকে দেখানো উচিত। স্বামী লজ্জিত ভঙ্গিতে হাসে। উর্বি বলে, এবার আমি মিমিক্রি করি তোমাদের। দুই বোন উর্বির দিকে তাকায়। উর্বি শর্মির দিকে তাকিয়ে শর্মিকে নকল করে বলে, আন্টি আমার খুব হিসু চেপেছে, কিন্তু আমার খুব ভয় করছে, তুমি একটু ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকবে। এরপর উর্বি স্বামীর দিকে তাকাতেই স্বামী উর্বির মুখ চেপে ধরে বলে, প্লিজ আন্টি আমাকে রোস্ট করবে না। উর্বি স্বামীর হাত নামিয়ে হাসতে হাসতে বলে, ঠিক আছে করব না। স্বামী উর্বির দিকে তাকে বলে, তুমি শাড়ি পরবে না আন্টি? আমি তো শাড়ি পরে আছি। আরে এটা না, পাপা যেটা দিয়েছিল সেটা। আমরা তো আজ পাপাকে দেখাবো বলে পড়েছি, তুমি দেখাবে না? উর্বির মুখ ছেয়েছে লজ্জায়। দুই কিশোরী সেই লজ্জার গভীরতা বুঝতে পারে না, তারা নিজেরা কথা বলছে। শর্মি বলতে থাকে, আমাদের তিনজনই শাড়ি সবুজ রঙের দেখেছ আন্টি? দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশের পতাকা। উর্বি হাসছে। শর্মি বলে, স্বাধীনতা দিবসের প্রোগ্রামে এই শাড়িটা পরে নাচবো, পাপা সেজন্যই এনেছে সম্ভবত এই রংটা। পাপা খুব দেশপ্রেমী। ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? গানের লাইনটা বলে শর্মি হাত দিয়ে মিছিল দেওয়ার মতো মুদ্রা করে দেখাতে থাকে। উর্বি দেখতে থাকে সহজ সরল কিশোরী দুটোকে, কত চঞ্চল, কত স্নিগ্ধ। উর্বি ভাবে তার জীবনের পরিপূর্ণতায় এই কিশোরী মেয়ে দুটির অবদানও অনস্বীকার্য।
স্যার রিপোর্টগুলো এনেছি, রেখে যাও। নার্স টেবিলের ওপর রিপোর্টগুলো রেখে চলে যায়। রাউন্ড আপ ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বেজে গিয়েছে। আজ কথা ছিল বাড়ির সবার সাথে ডিনার করবে, কিন্তু ব্যস্ততার জন্য পারেনি। আজমেরি শাইমি ফোন দিয়েছিল, তারপর ফোন দিয়েছে শর্মি, বলেছে তার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু রাউন্ড আপ যেতে পারেনি। রেগে গিয়েছে দুটো মেয়ে। মেসেজের টুংটাং আওয়াজে রাউন্ড আপ ফোনটা হাতে তুলে নেয়। উর্বির মেসেজ, আপনার কি দেরি হবে? শর্মি, শাইমি আপনাকে দেখাবে বলে শাড়ি পরেছিল, এখন রাগ করে খুলে ফেলেছে। রাউন্ড আপ ম্লান হাসে, এক দৃষ্টে মেসেজটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। প্রকৃতিতে সব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তার জীবনে হচ্ছে। পুরনো দিনগুলো নতুন করে নতুন রূপে ফিরে আসছে তার জীবনে। 2014 সালের কথা। শিমলা ওইভাবে বার্তা পাঠিয়ে দিত হুটহাট, ছেলেমেয়েগুলোর কথা জানানোর অজুহাতে। রাউন্ড আপ উত্তরে লিখত, আর তাদের মাম্মা কি করছে? সব কিছু যেন রিপিট হচ্ছে। রাউন্ড আপ কিছুক্ষণ চুপ করে থেকে একইভাবে একটা উত্তর লিখে দেয়, আর তাদের আন্টি কি করছে? মেসেজটা পাঠিয়ে রাউন্ড আপ বসে থাকে। খানিক বাদে উর্বির থেকে রিপ্লাই আসে। রাউন্ড আপ রিপোর্ট দেখতে দেখতে হাত বাড়িয়ে ফোনটা নেয়। উর্বির জবাব, তাদের আন্টি পানি খাচ্ছে। রাউন্ড আপ হাসে, অতীতের পুনরাবৃত্তি চোখে হাসে। দুজন রমণী একই রকমের, চঞ্চল স্বভাবের, রয়েছে বাচ্চামো, খুনসুটি কিন্তু আদুরে। হাসপাতালের নিজের কেবিনে পা এলিয়ে দিয়ে মেসেজ দেখে হাসছে রাউন্ড আপ। আর তার গৃহে তার বিছানায় শুয়ে শুয়ে নিজের পাঠানো মেসেজটার দিকে তাকিয়ে হাসতে থাকে উর্বি। বিছানায় গা এলিয়ে শুয়েছিল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় রাত প্রায় 12টা বেজে গিয়েছে। ডাক্তার এখনো ফেরেননি, তবে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। উর্বি অলসতা কাটিয়ে উঠে বসে, ধীর পায়ে হেঁটে আসে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি খুলে রাউন্ড আপের দেয়া শাড়িটা বের করে হাতে নেয়। স্বামী বিকেলে যখন বলেছিল শাড়িটা পরতে, উর্বির তখনই শাড়িটা পরে নিতে মন চাচ্ছিল, কিন্তু তার দস্যি ননদ আর যাদের জ্বালাতনের কথা কল্পনা করে তখন পড়েনি। তবে এই রাতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে, তখন তো একটু সাজাই যায়। উর্বি শাড়িটাতে হাত বোলাতে বোলাতে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কি লাভ? ডাক্তার থোড়াই তাকে খেয়াল করে দেখবে, শুধু মুখের দিকে তাকিয়ে বলবে, আনারসের জুস খেয়েছিলে? দেখে তো মনে হচ্ছে না। দেখবে কি, সে হয়তোবা ভুলেই গিয়েছে এই শাড়িটা সে কিনেছিল উর্বির জন্য পছন্দ করে। উর্বি তবুও শাড়িটা পরবে। সে ডাক্তারকে দেখানোর জন্য পরছে না, সে পরছে নিজের জন্য। তার স্বামীর দেয়া প্রথম উপহার সে গায়ে জড়িয়ে রাখবে। রানব বুঝতে পারছে না সে কি করবে। তার পা ধরে বসে থাকা তরুণী তাকে ছাড়ছে না। রানব নিজের পা ছাড়ানোর চেষ্টা করছে। একসময় সে ধমকে ওঠে, স্টপ রূপা। পা ছাড়া বলছে, যা বলার ওখানে বসে বলো। রূপা উঠে বসে। রানব খুবই বিব্রত বোধ করছে। রূপা নামের মেয়েটি নিজের চোখের পানি মুছে ফেলে বলে, স্যার, আমি চাকরিটা হারাতে চাই না। আমি শেষ হয়ে যাব স্যার, আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। দেখো, এখন তো আমি কিছু করতে পারবো না রূপা। তোমার জন্য আজ দুজন রুগীর জীবন যেতে বসেছিল। রুগীর ফ্যামিলি রীতিমতো মামলা করতে গিয়েছিল হসপিটালের নামে। এটা আমার হসপিটালের ইমেজের ব্যাপার রূপা। মেয়েটি কাঁদতে থাকে। রানব বুঝতে পারছে না তার কি করা উচিত। মেয়েটি ফোপাতে থাকে, স্যার, আমি এটা ভুল আর দ্বিতীয়বার করব না। আমার চাকরিটা আমি চাই, প্লিজ আমাকে বের করে দিবেন না। রানব চুপ করে আসছে। মেয়েটি বলে, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে। প্রয়োজনে আপনার সাথে রাত কাটাতেও আমি রাজি, কিন্তু দয়া করে আমার চাকরিটা আপনি কেড়ে নেবেন না স্যার। রানব রূপা মেয়েটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মুহূর্তে দাঁতে দাঁত চেপে সে টেবিলে সজোরে একটা চাপড় দেয়। রূপা লাফিয়ে ওঠে। রানব ধমকে বলে, আউট, জাস্ট গেট লস্ট, আই সেইট আউট। রূপা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রানব কিছুক্ষণ থম মেরে বসে থেকে দুহাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে একটা দীর্ঘশ্বাস ফেলে। 16 বছরের ডাক্তারি জীবনে এই জঘন্য অভিজ্ঞতা তার কখনই হয়নি। উর্বি শাড়ির আঁচল গায়ে তুলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আয়নায়। সব ঠিকঠাক, তবে সমস্যা হচ্ছে তার গায়ের ব্লাউজটা লাল রঙের। সবুজ রঙের শাড়ি আর লাল রঙের ব্লাউজ। উর্বির কাছে নিজেকে বাংলাদেশের পতাকা লাগছে।
যেমনটা শর্মী বলেছিল। কিন্তু তার কাছে সবুজ রঙের ব্লাউজ নেই। এই শাড়ির সাথে আর কোন রংটা যাবে সেটাও সে বুঝতে পারছে না। কিছুক্ষণ আয়নায় নিজেকে দেখে উর্বির কপাল কুঁচকে চলে যায় কাবার্ডের কাছে। কাবার্ড খুলে সে এবার বেছে বেছে একটা সাদা রঙের ব্লাউজ বের করে। তার হঠাৎ মনে হলো সাদা রংটা সব একরঙা শাড়ির সাথেই মানায়। ব্লাউজ পাল্টে সে শাড়ির আঁচল ঠিক করে আবারও আয়নায় নিজেকে দেখে, কিন্তু এবার সে নিজেকে দেখে রীতিমতো হতাশ। সাদা সবুজের সংমিশ্রণে এখন তাকে একটা পাকিস্তানের পতাকার মতো লাগছে। উর্বি প্রচণ্ড বিরক্ত হয়। সে দ্রুত গিয়ে সাদা রঙের ব্লাউজ পাল্টে লাল রঙের ব্লাউজটাই পরে নেয়। পাকিস্তানের পতাকা হওয়ার চাইতে বাংলাদেশের পতাকা হওয়া ভালো। উর্বি দেশপ্রেমী। এসব করতে করতে উর্বির আধা ঘন্টা কেটে যায়। তখন ঘড়িতে সময় রাত 12:30। বাইরে রাউনাফের গাড়ির হর্ন বেজে ওঠে। উর্বি দোতলা জানালা দিয়ে উকি মেরে দেখে, তারপর গিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। এত রাতে ডাক্তার যদি দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নটাঙ্কি করছে, সেটা উর্বির কাছে খুবই লজ্জার। তবে সে খুব করে চাচ্ছে রাউনাফের দেয়া শাড়িটাতে রাউনাফ তাকে দেখুক, খেয়াল করুক। সে তো আর নিজে নিজে বেহায়াদের মতো বলতে পারবে না, শুনছেন আমাকে কেমন লাগছে। রাউনাফ ক্লান্ত মুখ নিয়ে ঘরে ঢুকতেই উর্বি বিছানা থেকে উঠে দাঁড়ায়। রাউনাফ চোখ তুলে উর্বির দিকে তাকায়। উর্বির ঠোঁটে সে আছে স্বামীর প্রতি আন্তরিক হাসি। রাউনাফ হঠাৎ টের পেল ওই হাসিতে তার সারা দিনের ক্লান্তি, গ্লানি, বিরক্তিভাব হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। কেমন স্বস্তি লাগছে খুব। চারপাশটা অদ্ভুত প্রশান্তিদায়ক ঠেকছে। ওই যে কথায় বলে না, ইটস মাই প্লেস, সেরকম প্রশান্তিদায়ক ঠেকছে এই 4 দেয়ালের কামরাটা, যেটা দীর্ঘ 10 বছর তাকে খুব একটা স্বস্তি দিত না। দিনের শেষে বাধ্য হয়ে ঢুকতো এখানে, হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে তাকিয়ে নির্ঘুম রাত্রি যাপন করত। বিছানাটাকে, এই ঘরটাকে তার কাছে একটা অন্ধকার মরুভূমি মনে হতো, যেখানে সে পড়ে থাকতো একটা বিন্দুর মতো। রাউনাফ এগোনোর আগে উর্বি গিয়ে তার হাত থেকে ব্যাগ আর অ্যাপ্রন নিয়ে নেয়। রাউনাফ তার দিকে তাকিয়ে আছে। উর্বি রাউনাফের দৃষ্টি ধরতে না পেরে বোকার মতো বলে ওঠে, কি দেখছেন? আমি আনারসের জুস খেয়েছি কিছুক্ষণ আগে। রাউনাফ হেসে ফেলে তার হাই তোলার ভান দেখে বলে, শাড়িটাতে ভালো লাগছে তোমাকে, মোটেও গাছের মতো লাগছে না। উল্টো ঘুরে দাঁড়ায়। তার ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। মানুষটা তাহলে খেয়াল করেছে। রাউনাফ ফ্রেশ হয়ে বের হয়, ওয়ার্ড্রোব থেকে টুপি বের করে। উর্বি তীক্ষ্ণ দৃষ্টিতে রাউনাফকে দেখে বলে, মুড অফ আপনার? না তো একটু স্ট্রেস। আজ জামাতে এশার সালাত আদায় করতে পারেনি, দেরি হয়ে গেছে অনেক। উর্বি বিছানায় বসে বসে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। সালাত আদায় করে উঠে দাঁড়াতে উর্বি বলে, কিছু খাননি তো বোধ হয়? সময় পাইনি। আজ মেনুতে কি কি ছিল? গ্রিলড পমফ্রেট, ভেজিটেবল চিকেন, চিকেন রোস্ট আর বিফ। এত কিছু কে রেঁধেছে তুমি? হ্যাঁ। রাউনাফ হাসে বলে, ওরা তোমাকে দিয়ে বড্ড খাটায় তাই না? উর্বি মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, আমার খাটতে ভালো লাগে। রাউনাফ বলে, ঠিক আছে, এত রাতে আমি কিছু খাবো না, আর 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়বো। আর তুমিও রোজ রোজ এত রাত অবধি জেগে থেকো না, যাও শুয়ে পড়ো। আমি আপনার জন্য ডাব চিংড়ি করেছিলাম। আটকে আটকে কথাটা বলে উর্বি। রাউনাফ প্রথমে শুনতে না পেয়ে বলে, কি ডাব চিংড়ি? নিচু স্বরে বলে উর্বি। রাউনাফ কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। আচার আচরণ, কথাবার্তা সবকিছুতে তরুণী বধূদের মতো সংসারের প্রতি আগ্রহ প্রকাশ পায়। এই আগ্রহটুকু উপেক্ষা করা কোনো পুরুষের সাধ্যি? তারপর একটা নির্মল হাসি দিয়ে বলে, চলো, তবে ভাত খাবো না, শুধু মাছটা খাবো। উর্বি মুচকি হেসে মাথা নাড়ায়। খাবার টেবিলে রাউনাফকে খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ার টেনে বসে। রাউনাফ খেতে খেতে বলতে থাকে, তুমি আজ স্বামীকে ফেলে খেয়ে নিলে? তোমার শাশুড়িমা কিছু বলেনি? কথাটা বলে রাউনাফ হাসি। উর্বি হেসে জবাব দেয়, মা নিজেই আজ জোরাজুরি করেছে সবার সাথে খেতে। রাউনাফ বলতে থাকে, এত বাধ্যতা, এত জোরাজুরি, হাঁপিয়ে ওঠো না। উর্বি মাথা নেড়ে জবাব দেয়, আমার বাধ্য হতে আপত্তি নেই, যদি বাধ্য করার মানুষগুলো এমন হয়। রাউনাফ হাসে, মুখে কিছুই বলে না। উর্বি উঠে কিচেনে চলে যায়। টেবিলটির উপর ঢেকে রাখা সব খাবারের বাটিগুলো ফ্রিজে তুলে রাখে।
রানব খেতে খেতে উর্বির সাথে টুকটাক কথা চালিয়ে যেতে থাকে। উর্বির এই জিনিসটা খুব ভালো লাগে ইদানিং। লোকটি এমনভাবে অতি সাধারণ টপিকগুলো নিয়ে উর্বির সাথে কথা বলবে যেন মনে হয় উর্বি গুরুত্বপূর্ণ কেউ। উর্বির সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত। রানব কথা বলছে, উর্বি যদিও হুঁ হাতে উত্তর দিচ্ছে, কিন্তু সে মনে মনে হাসে। বাচ্চাগুলো একেবারেই লোকটার মতো হয়েছে, এত কথা জানে, অথচ প্রথমে মনে হয় বোমা পড়লেও একটা কথা বেরোয় না মুখ থেকে। শর্মির আপডেট কি? রানফের প্রশ্নে ঘোর কাটে উর্বির, তারপর বলে, ক্লাস টেস্টে বড় বড় 2টা 0 পেয়েছে। আপনাকে দেখাবে না, তাই আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে টেস্ট পেপারে। আর তুলতুল এখনও শর্মিকে উর্বি বলে কেন ডাকে, সেটা নিয়ে তার আফসোসের শেষ নেই। রাওনাফ হাসে, উঠে বেসিনে হাত দিয়ে টিস্যু পেপার ভেজা হাতটা মুছে নিয়ে উর্বির দিকে এগিয়ে যায়। পেছন থেকে বলে, ময়দা দিয়ে কি হবে? উর্বি ময়দা দিয়ে ডো বানাচ্ছিল। মৃদু স্বরে বলে, ডো বানিয়ে রেখে দেব, একটা নাস্তা বানাবো সকালে। রওনক খুবই মনোযোগী হয়ে দেখতে থাকে। উর্বির মাথায় হঠাৎ করে দুষ্টু বুদ্ধি চাপে। সে আর চোখে রাওনককে এক পলক দেখে পাশের বক্স থেকে এক মুঠো ময়দা নিয়ে রাওনকের মাথায় দিয়ে দেয়। রাওনক হতভম্ব হয়ে যায় পুরো। উর্বি কিশোরী মেয়েদের মতো খিলখিলি হাসছে। রাওনক হতভম্ব ভাব কাটিয়ে উঠে মাথা ঝাড়া দিয়ে আবারও উর্বির দিকে তাকায়। সে রীতিমতো অবাক ত্রিশোর্ধ্ব ভদ্রমহিলার এমন কিশোরী সুলভ আচরণে। নাবিল পানি খাওয়ার জন্য উঠেছিল। দরজা খুলে সে উর্বি আর রাওনককে একসাথে দেখে। উর্বির এমন কাণ্ড দেখে নাবিল খেয়াল করলো নাবিলের বিরক্তি লাগছে না, বরং তার হাসি পাচ্ছে। সে কয়েক মুহূর্ত দুজনকে দেখে ঘরের দরজাটা লাগিয়ে আবারও দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগানো শব্দে রাওনাফ আর উর্বি চমকে ওঠে। তারপর যে যার নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 2:13 পুরো এরিয়া ঘুমে আচ্ছন্ন, কিন্তু রওশন মঞ্জিলের দোতলায় উত্তর পাশের ঘরটিতে বাতি জ্বলছে। রাওনব সে তখন থেকে হাসি দিচ্ছে। এত রাতে শ্যাম্পু করে গোসল করার ফলে রীতিমতো হাসি দিতে শুরু করেছে। তার পাশে অপরাধীর মতো তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে উর্বি। একটু পরপর সে তোয়ালে দিয়ে রাওনফের মাথা মুছাতে উদ্যত হয় আর কাঁচুমাচু মুখ করে বলে, ভুল হয়েছে, আই এম সরি। রাওনফ মাথা তুলে উর্বির দিকে তাকায়, বলে, আনবিলিভেবল, তোমার বয়স 30, আচরণে মনে হচ্ছে 22-23-এর কোনো তরুণী যে নিজেও জানে না সে কি করতে যাচ্ছে। উর্বি তোয়ালে ফেলে রাওনফের পাশে বসে পড়ে। তারপর বিষণ্ণ ভঙ্গিতে বলে, আমি 22-23-এর সে উর্বি, মাঝখানের 8টা বছর নেই। আমার জীবনটা ওখানে আটকে ছিল, এখন চলতে শুরু করেছে। রাওনফ তাকায় উর্বির দিকে। উর্বি আবারও হেসে ফেলে, খিলখিলি হাসতে থাকে। রাওনফ মুগ্ধ হয়ে সে হাসি দেখে। তারপর বলে ওঠে, ইউ ডিজার্ভ বেটার। মৃদুলে উর্বি। উর্বি হাসি থামিয়ে রাওনফের দিকে তাকায়। রাওনফের কথার মানে সে বুঝতে পারে না। রাওনফ উর্বির একটা হাত নিজের হাতে বন্দি করে ফেলতে থাকে। মানে দেখতেও তোমাকে 22-23-এর কোনো মেয়েই লাগে, তোমার পাশে আমাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার, কোনো হ্যান্ডসাম ইয়ং। উর্বি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। রাওনফ হাসি চেপে রেখে তার দিকে তাকিয়ে আছে। উর্বি আয়নার সামনে গিয়ে হাতে ট্যালকম পাউডারের কৌটা নিয়ে পাউডার বের করে নিজের মাথায় লাগিয়ে সামনের চুলগুলো সাদা সাদা করে ফেলল। রাওনফ অবাক হয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে। উর্বি ঠান্ডা গলায় বলতে থাকে, হ্যাঁ আপনি বুড়া, কি আর করা, আপনার বয়স তো আর কমাতে পারবো না, তাই নিজের বয়সটাকে আরেকটু বাড়িয়ে দুজনকে মানানসই করে নিলাম। দেখুন এখন ঠিক আছে না? রাওনফ হেসে ফেলে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাওনফ উঠে এসে উর্বির সামনে দাঁড়ায়। তারপর উর্বির চুল পরিষ্কার করে মুছিয়ে দিয়ে উর্বির কপালে চুমু খেয়ে বলে, না এই চঞ্চল উর্বি ঠিক আছে। উর্বি নরম গলায় বলে, ইউ ডিজার্ভ বেটার, আমি আপনার যোগ্য নেই। রাওনফ উর্বির ঠোঁটে আঙুল রেখে উর্বিকে চুপ করিয়ে দেয়। উর্বি চুপ হয়ে দেখে মানুষটাকে। সে ধীরে ধীরে নিজের কোমরে রাওনফের বাঁ হাতের স্পর্শ টের পায়। সেই স্পর্শে কোনো মলিনতা খুঁজে পায় না, অত্যন্ত প্রশান্তিদায়ক ঠেকছে এই স্পর্শ। রাওনফ উর্বিকে ঘুরিয়ে নিয়ে আলতো করে তার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে উন্মুক্ত কাঁধে চুমু খায়। উর্বি 2 চোখ বন্ধ করে নেয়। রাওনফ উর্বির কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে বলতে থাকে, তুমি বেটার নও, কিন্তু একজন বিধ্বস্ত রাওনফ করিমের জন্য যথেষ্ট মৃদুলা উর্বি। সামান্য কথা, সামান্য স্বীকারোক্তি, তবু উর্বি শিহরিত হয়।
পুলকিত হয়, অদ্ভুত ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে তার শিরা উপশিরায়। চোখ বন্ধ রেখেই ঘুরে রাউনাফের বুকে ঝাঁপিয়ে পড়ে। রাউনাফ আগলে নেয় উর্বিকে। তার পিঠের কাছের টি শার্ট খামচে ধরে রেখেছে উর্বি, ছাড়ছেই না। খানিক বাদে অনুভূতির সাথে চুক্তি করে নিজেকে স্বাভাবিক করে নিচু স্বরে বলে, আর আপনি যথেষ্ট নন, আপনি আমার কাছে তার থেকেও বেশি। শর্মির পাপা, আপনি আমার নষ্ট জীবনের ভজন শুনে কান্না পচিয়ে ফেলা লোক। উর্বিকে নিজের থেকে আলগা করে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়। উর্বি সম্মোহিত দৃষ্টিতে শান্ত, গোছালো, দায়িত্ববান, কেয়ারিং মানুষটাকে দেখতে থাকে। রাউনাফ বিছানায় শুয়ে উর্বির গায়ে চাদর টেনে দেয়। উর্বি সব সংকোচ সরিয়ে নির্দ্বিধায় রাউনাফের বুকে মাথা রাখে, যেন এটা তার বহু বছরের অভ্যাস। বুক থেকে মাথা না তুলে নিচু স্বরে বলতে থাকে, আপনি আমার ক্ষত ভুলিয়ে দেয়া স্বস্তি। রাউনাফ ম্লান হেসে দুহাতে উর্বিকে আঁকলে নেয়, নিজের বাহুবন্ধনে উর্বিকে পুরোপুরি আবদ্ধ করে নিয়ে বলে, আর তুমি একটা আদুরে হাঁসের ছানা। উর্বি হেসে ফেলে, হাসতে থাকে রাউনাফও, নির্মল স্নিগ্ধ হাসি। রাত তখন 3টা প্রায়। শেষ রাতের পাখিটাও ঘুমিয়ে ঢুলুঢুলু করছে। তখন কোনো দম্পতি বেচারা দুটো মন নিয়ে রচনা করে যাচ্ছে মহামিলনের এক অদ্ভুত সুন্দর গাথা। তারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত, একে অপরের মাঝে খুঁজে পেতে। ব্যস্ত আশ্রয়, নির্ভরতা, বিশ্বস্ততা, ভরসা, ভালোবাসা, সুখ, আর আরেকটিবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর আজকে ওই লাস্ট পর্বটা আসবে রাতে, সবাই সাপোর্ট করবেন। আগামীকাল নতুন গল্প আসবে। কি নতুন গল্প আসবে না? আসবে কিনা কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।